আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 আমাদের একাডেমিক প্রোগ্রামের বাচ্চা লোক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের স্থির তরিতে লেকচার নাম্বার 2 এ। সো জলদি ঝটপট সবাই জয়েন করে ফেলেন। দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করছে, সবার নাম ঠিকানা পড়বো। এই ধরনের একদম ক্লাসের শুরুতেই আমি খুব চমৎকার একটা কমেন্ট পাইছি। আই এম সো লাকি। ভাইয়া, আমি না গত দিনের ক্লাসটা করি নাই, কেন করস নাই? গত দিনের ক্লাস শেষ হয়েছে, সেটা রেকর্ডেড লেকচার আছে, আজকে সকাল দুপুর বিকাল গেছে, ক্লাসটা তুই করতে পারতি ভাই, কেন করস নাই? এখন গত দিনের ক্লাস যারা করছে তারা আজকের ক্লাস যেভাবে বুঝবে আর আপনি আজকের ক্লাস যেভাবে বুঝবেন, অবভিয়াসলি দুইটা সেম হবে না, একটু তো পার্থক্য থাকবেই। গত দিনের ক্লাস না করে আপনি সব পড়া বুঝে ফেলতে চাইলে কেমনে হবে? আফসানা, ঈশিতা রানী, ইনভেন্টর রবি। রবি, কি কি ইনভেন্ট করছিস তুই? বিবি সাইমা, তাহমিদ, নাসির, মাসুম বিল্লাহ, জুরাইশ, মোস্ট প্রবাবলি তাহমিদ, মেহজাবিন, রাহাত। আসসালামু আলাইকুম সবাইকে, আরো একবার সালাম জানাচ্ছি। সালাম জানাই সবাইকে, ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। আজকের ক্লাসে বেশ কিছু টপিক আমাদের আছে, বাট সবগুলা টপিকের মেইন ব্যাপারটা হচ্ছে আমরা আসলে আজকে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে, কি নিয়ে কথাবার্তা বলবো? তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নিয়ে। ঠিক আছে, এবং গতদিন আমরা কুলম্বের সূত্র পড়ছিলাম, চার্জের তলমাত্রিক ঘনত্ব পড়ছিলাম, মেইনলি কুলম্বের সূত্র এবং বল পড়ছিলাম। এবং এখানে একটা কথা আরেকবার ক্লিয়ার করে দিই, গতকালকে আমরা কুলম্বের বল নিয়ে পড়ালেখা করছিলাম। আমরা গতদিন কুলম্বের বল নিয়ে পড়ালেখা করছিলাম, গতকালকে। আজকে আমরা প্রাবল্য নিয়ে পড়ালেখা করব, এবং লাস্টে আগামী দিন আমরা আশা করছি আমরা ভোল্টেজ বা বিভব নিয়ে পড়ালেখা করব। সো বল এবং প্রাবল্য এই দুইটাই ভেক্টর রাশি। খুব ইম্পর্টেন্ট কথা বলতেছি, শুনে নেন মনোযোগ দিয়ে, তাহলে পরে যখন আমরা ম্যাথ সলভ করতে যাব তখন প্রবলেম হবে না। বায়োলজি ক্লাস এখনো কেন চলতেছে? আধ্যাত্মিক ব্যাপার। বল এবং প্রাবল্য এই দুটো ভেক্টর রাশি। সো ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা ভেক্টর রাশির মান যখন বাইর করব তখন চার্জের প্লাস মাইনাস দিব না, প্লাস মাইনাস না দিয়ে কিভাবে অঙ্ক করতে হয় আমরা এটা গতদিন দেখছি, আজকে আমরা আরো একবার দেখব। আর বিভব যেহেতু একটা স্কেলার রাশি, সো এইটা বাইর করার ক্ষেত্রে আমরা চার্জের প্লাস মাইনাস দিব, বিভব বের করার ক্ষেত্রে আমরা চার্জের প্লাস মাইনাস দিব। এবং বল এবং প্রাবল্য যে আমরা বের করি, বল আর প্রাবল্য বের করার ক্ষেত্রে আমরা চার্জের প্লাস মাইনাস দিব না। ঠিক আছে, ওকে ফাইন। রেকর্ডেড ক্লাস পেয়ে যাওয়ার কথা, রেকর্ডেড ক্লাস অবশ্যই পেয়ে গেছেন, কেন পান নাই আমি জানি না। ঠিক আছে, হ্যাঁ, অন্তর ভাইয়া আসলে একটু বেশি পড়াইতে চায়, অন্তর ভাইয়া তোদেরকে অনেক বেশি ভালোবাসে। ঠিক আছে, কি করা যাবে? অন্তর ভাইয়া কি এখনো টানতেছে? তাহলে এই ইনফরমেশনটা আমাদের কাছে আসা উচিত ছিল না, ওই যে টেবিলের উপর রাখা আছে। ওকে ফাইন, ঠিক আছে। অন্তর ভাই এরকম জীবন শেষ করে দিলে কেমনে হবে? এই কি আয়নারাম ত্রিপুরা, ঠিক আছে? না না, এরকম কোনো ব্যাপার নাই, কম পারেন বেশি পারেন এই ধরনের কোনো ব্যাপার নাই। আমি সব স্টুডেন্টদের সাথেই কথাবার্তা বলতে চাই, তোরা সবাই ভালো পারবি, আমার চাওয়াটাই ইচ্ছা। শাফিন মল্লিক, ইউ নেভার কল মাই নেম, if I take your name, if I call your name, what gonna happen? কি হবে? ধর আমি এখন ডাক দিতে পারি, এই মাহিন, এখানে দাঁড়ায় দাঁড়ায় ফোন চালাচ্ছস কেন? তো এই যে আমি ডাক দিলাম মাহিনকে, তো কোনো লাভ হইলো না মাহিনের, বুঝাই মাহিনের চালাচ্ছে আর মাহিন ওখানে ফোন চালাচ্ছে। ঠিক আছে, ক্লাস কয়টা পর্যন্ত লাগবে? ভাই ক্লাস তো শুরুই করতে পারলাম না, আপনারা ক্লাস কয়টা পর্যন্ত লাগবে শুরু করে দিয়েছেন। আচ্ছা, এই যে প্লিজ খাদিজা আপু, এরকম স্প্যামিং করবেন না, স্প্যামিং করলে টুস করে কিন্তু আপনার কমেন্ট করার স্বাধীনতা হরণ করে ফেলা হবে। প্লিজ কেউ ক্লাসে কমেন্টের ক্ষেত্রে স্প্যামিং করবেন না, আমাদের এখানে দক্ষ পাইলটরা থাকে, তারা টুস করে ধরে আপনাদেরকে কমেন্ট করা থেকে রহিত করে দিবে। ঠিক আছে, ওকে। আপনাদের কোর্সের এক্সেস ইনশাল্লাহ আপনাদের বোর্ড ফাইনাল পরীক্ষা পর্যন্ত থাকবে বলে আশা করছি। ঠিক আছে, আচ্ছা, ওকে আসি। শুনেন, এখানে এসব আবদার করার কিছু নাই, আমার নাম নেন, আমার নাম বলেন, আমার নামটা না বললে কি জানি হবে, এই মাহিন, এমনি ডাকছি। ঠিক আছে, আচ্ছা, ওকে ফাইন, প্লিজ প্লিজ আসেন, কথা শুনেন।
সো আমরা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নিয়ে কথাবার্তা বলবো। সো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যে যাওয়ার আগে আমাদের ফার্স্ট অফ অল এইটা একটু জানা দরকার যে তড়িৎ ক্ষেত্র বলতে আমরা আসলে কি বুঝি। তড়িৎ ক্ষেত্র বলতে আমরা আসলে কি বুঝি। সো চিন্তা করেন, আমি ধরে নিলাম, আসো বাচ্চা লোক আমরা পড়ালেখার দিকে চলে যাই। আমি ধরে নিলাম আমার এইখানে যে কোনো একটা চার্জ আছে, একটা প্লাস কিউ পরিমাণ চার্জ আছে। এখন এই প্লাস কিউ চার্জের আশেপাশে আমি যদি আরেকটা ছোট চার্জকে রাখি, ধরে নিলাম একটা ছোট কিউ পরিমাণ চার্জ রাখছি, তাহলে এই পজিটিভ চার্জ তড়িৎ ক্ষেত্রের যেই চার্জটা আছে সেইটা এই চার্জটাকে কি করবে, এই চার্জটাকে হচ্ছে বিকর্ষণ করবে, ধাক্কা দিবে বাইরের দিকে। সো এই যে ধাক্কা দিবে, বিকর্ষণ করবে বাইরের দিকে, এইটা ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত না, যে অসীম দূরত্বে থাকা অবস্থাতেও যে ও অন্য আরেকটা চার্জকে ধাক্কা দিবে বাইরের দিকে বা অন্য একটা চার্জকে আকর্ষণ করবে নিজের দিকে, এটা সম্ভব না। তো একটা নির্দিষ্ট এলাকা থাকে যে কোনো একটা চার্জের আশেপাশে, যে কোনো একটা চার্জের আশেপাশে একটা নির্দিষ্ট এলাকা থাকে, যেই এলাকার মধ্যে এই চার্জটা অন্য চার্জগুলাকে আকর্ষণ করতে পারে বা বিকর্ষণ করতে পারে। সো যে কোনো একটা চার্জের আশেপাশে যদি একটা নির্দিষ্ট পরিমাণ এলাকা আমরা ধরে নেই যে এই এলাকার ভিতরে এই যে তড়িৎ ক্ষেত্রের চার্জটা আছে, যে এই চার্জটা একটা প্লাস কিউ চার্জকে বিকর্ষণ করবে, বা এইখানে আমি একটা মাইনাস কিউ চার্জ নিলাম, তাইলে মাইনাস কিউ চার্জটাকে আকর্ষণ করবে। এই যে আকর্ষণ করা বা বিকর্ষণ করার ক্ষমতাটা যতটুকু এলাকা জুড়ে থাকবে অতটুকু এলাকাকে আমরা বলি হচ্ছে তড়িৎ ক্ষেত্র। অতটুকু এলাকাকে আমরা কি বলি, অতটুকু এলাকাকে আমরা বলি হচ্ছে তড়িৎ ক্ষেত্র। সো যদি একটু সামনে চলে যাই, কি বলছে, এটাই বলা হয়েছে একটি আহিত বস্তুর চারদিকে যে অঞ্চলব্যাপী তার প্রভাব বজায় থাকে। সো প্রভাব মানে আসলে কি, ওই যে ধাক্কা দেওয়া বা টান দেওয়ার ক্ষমতা, যতটা এলাকা জুড়ে এই গোলক, এই চার্জটার আশেপাশে, এই চার্জটার আশেপাশে মনে করেন এরকম একটা এলাকা আছে, এই এলাকার ভিতরে অন্য কোনো চার্জ আসলে ও ওকে ধাক্কা দিবে বা টান দিবে। কিন্তু এইটার বাইরে যদি একটা চার্জ রাখি, এইটার বাইরে যদি একটা চার্জ রাখি, এই তড়িৎ ক্ষেত্রের বাইরে যদি একটা চার্জ রাখা হয়, তাহলে এই চার্জটাকে আকর্ষণও করবে না, বিকর্ষণও করবে না, কারণ এইটা হচ্ছে ওর তড়িৎ ক্ষেত্রের বাইরের দিকে, তড়িৎ ক্ষেত্রের বাইরের দিকে। আচ্ছা, প্লাস কিউ চার্জটাকে আপনি মনে রাখেন, প্লাস কিউ চার্জ, এটা আমরা আজকে অনেকবার লিখবো। প্লাস কিউ চার্জটার পরিচয় হচ্ছে, এইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের চার্জ, এইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের চার্জ, বা এইটাকে আমরা বলতে পারি হচ্ছে সোর্স চার্জ। এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের চার্জ, বা এইটাকে আমরা বলতে পারি হচ্ছে সোর্স চার্জ। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রের চার্জ। ঠিক আছে, আচ্ছা। সো ওই হচ্ছে কথা, অর্থাৎ অন্য কোনো আহিত বস্তু আনা হলে সেটি আকর্ষণ বা বিকর্ষণ বল লাভ করে সেই অঞ্চলকে ওই আহিত বস্তুর তড়িৎ বলক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড অথবা তড়িৎ ক্ষেত্র বলা হয়, একই কথা। আহিত মানে হচ্ছে চার্জিত, চার্জ আছে, চার্জ আছে এরকম যে কোনো একটা বস্তু, সিস্টেমের চার্জ, হ্যাঁ হ্যাঁ, প্লাস কিউ দিয়ে আমরা সিস্টেমের চার্জও বুঝাইতে পারি। আচ্ছা, এরপরে চলে আসেন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, এরকম একটা টার্ম আমরা দেখতে পাচ্ছি, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তো এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য দিয়ে আমরা কি বুঝি, আবারও আমি ধরে নিলাম যে এখানে একটা প্লাস কিউ পরিমাণ চার্জ আছে এবং এই প্লাস কিউ চার্জটা ওর আশেপাশে এতটুকু অঞ্চল, এইটুকু হচ্ছে ওর তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, খুব ভালো কথা। এখন এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে তুমি দুইটা জিনিস চিন্তা করো, যে এইখানে একটা পয়েন্ট, এই পয়েন্টে আমি +10 কুলম্বের একটা চার্জ রাখলাম, আবার এইখানে একই বিন্দুতে আমি +20 কুলম্বের একটা চার্জ রাখলাম, তাহলে পজিটিভ চার্জ সে অবশ্যই কি করবে, ধাক্কা খাবে, বিকর্ষিত হবে, বাইরের দিকে চলে যাবে। এখন +10 কুলম্বের চার্জটা যত দূর যাবে, +20 কুলম্বের চার্জটা তার চেয়ে বেশি দূর যাবে, কারণ এখানে চার্জের মান বড়, তাই এখানে ধাক্কার পরিমাণটা কি হবে, বড় হবে। বুঝতে পারতেছেন, এইখানে যদি প্রাবল্যের মান E1 হয়, এইখানে প্রাবল্যের মান হবে E2, এবং E2 কি হবে, E2 হচ্ছে E1 এর চাইতে বড় হবে। বুঝতে পারছি, যেহেতু এখানে চার্জের মান বড় তাই এখানে ধাক্কার মানটাও অনেক বেশি বড় হবে। তো এটা বুঝলাম যে চার্জের মানের উপরে ধাক্কার মানের একটা প্রভাব আছে। আবার অন্য হিসাবে চিন্তা করি, আমি ধরে নিলাম যে +10 কুলম্বের যে চার্জটা আছে এইটাকে আপনি এরকম একটা পয়েন্টে রাখলেন, আবার +10 কুলম্বের চার্জটাকে
আপনি এরকম একটা পয়েন্টে রাখলেন, একই হুবহু +10 কুলম্বের চার্জ, এটাকে রাখছি কাছে, এটাকে রাখছি দূরে। সো এইটা যতটুকু জোরে ধাক্কা খাবে, এইটার ধাক্কার পরিমাণ অনেক কম হবে। এইটার ধাক্কার পরিমাণটা কি হবে? অনেক কম হবে। কেন কম হবে? কারণ এইটার সাথে সোর্স চার্জের দূরত্ব অনেক বেশি। দূরত্ব যত বেশি হবে, আকর্ষণ করার বা বিকর্ষণ করার ক্ষমতা তত হ্রাস পাবে। যত কাছাকাছি থাকবে ধাক্কা তত জোরে দিবে, যত কাছাকাছি থাকবে ধাক্কা তত জোরে দিবে, যত দূরে চলে যাবে ধাক্কার পরিমাণটা হবে আস্তে। সো প্রাবল্য বলতে আমরা আসলে বুঝতেছি এই যে ধাক্কা দেওয়া বা টান দেওয়ার ক্ষমতা, ধাক্কা বা টান দেওয়ার ক্ষমতা, এইটাকে আমরা বলি হচ্ছে প্রাবল্য। কার প্রাবল্য? এই চার্জটার প্রাবল্য। এই চার্জটা আশেপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করছে, এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। প্রাবল্য দিয়ে বেসিক্যালি আমরা কি করি? প্রাবল্য দিয়ে আমরা কোনো একটা তড়িৎ ক্ষেত্রের শক্তিমত্তা কত সেটা মেজার করতে পারি, যে কোনো একটা তড়িৎ ক্ষেত্র এইটা কতটা স্ট্রং, এইটা মিডিয়াম নাকি এটা উইক। আমরা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মানে স্ট্রেংথ বা শক্তিটা মেজার করতে পারি। ঠিক আছে, মোটামুটি আমরা দুইটা জিনিস দিয়ে তড়িৎ ক্ষেত্রের শক্তিটা মেজার করতে পারি, একটা হচ্ছে প্রাবল্য আর একটা হচ্ছে বিভব। তো আমরা প্রাবল্য দিয়ে কি করি? প্রাবল্য দিয়ে আমরা হচ্ছে এইটার কতটুকু দূরে ধাক্কা দিবে, জোরে ধাক্কা দিবে না আস্তে ধাক্কা দিবে, এইটা মেজার করতে পারি। এবং এই যে ধাক্কা দেওয়ার বা টান দেওয়ার ক্ষমতা, এইটাকেই আমরা কি বলছি? এইটাকেই আমরা বলছি এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। ঠিক আছে, আচ্ছা। সো সংজ্ঞাটা আমাদের একটু জানা দরকার, যে প্রাবল্যর মানে বেসিক বাংলা মুদ্রা কথাটা কি। আমরা তো ফিজিক্সে এটা লিখতে পারবো না, ধাক্কা বা টান দেওয়ার ক্ষমতাকে আমরা প্রাবল্য বলি। সো প্রাবল্যর ক্ষেত্রে আমরা কি বলবো? তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান, এই যে দেখো এখানে একটা কথা চলে আসছে, একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেইটা যে বল অনুভব করবে সেইটাকে আমরা বলি হচ্ছে ওই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। কেন কেন আসলে এখানে এই একক ধনাত্মক আধানের কথাটা আসছে, এইটা একটু বুঝে নেন। ধরেন চিন্তা করেন, এইখানে আমি হচ্ছে একটা +Q পরিমাণ চার্জ রাখছি এবং এর আশেপাশে এইটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র। এখন তুমি বললা যে না স্যার, আমার ওই +1 কুলম্বকে পছন্দ হয় নাই, একক ধনাত্মক চার্জ আমার পছন্দ হয় নাই, আমি কি করব? আমি এখানে বসাবো +2 কুলম্বের একটা চার্জ। খুব ভালো কথা, এটা বললো মনে করেন সালাউদ্দিন। সালাউদ্দিন কি বললো? যে এখানে আমি +2 কুলম্বের চার্জ বসাবো। আচ্ছা, এখন তাসকিন আবার বললো যে না স্যার, আমার এটা ভালো লাগতেছে না, আমি এখানে -2 কুলম্বের একটা চার্জ বসাবো। ঠিক আছে, সালাউদ্দিন বসাইলো +2, তাসকিন বসাইলো হচ্ছে -2, বসাই দিল দুইটা। এখন এটা দেখে নূরজাহান আবার বলল, ধুর কি সব 2 নিয়ে লাগাইছেন ভাই, 2 বাদ দেন তো, আমি এখানে ধরবো +10 কুলম। আমি এখানে কত ধরবো? আমি এখানে ধরবো হচ্ছে +10 কুলম। এখন খেয়াল করো, আমি ধরে নিলাম এই যে তিনটা চার্জ বসাইছি, এর যে দূরত্ব আর, এর যে দূরত্ব আর, এবং এর যে দূরত্ব সেইটাও আর, প্রতিটা চার্জের দূরত্ব সমান, প্রতিটাই সম দূরত্বে অবস্থান করতেছে। এখন সম দূরত্বে অবস্থান করলে কাহিনী যেটা হবে, খেয়াল করো, এখানে আছে প্লাস, প্লাস প্লাসকে কি করবে? বিকর্ষণ করবে বাইরের দিকে। আবার এখানে আছে মাইনাস, সো মাইনাসটাকে কি করবে? আকর্ষণ করবে ভিতরের দিকে। প্লাসটাকে বিকর্ষণ করবে বাইরের দিকে, মাইনাসটাকে আকর্ষণ করবে ভিতরের দিকে। আবার এখানে ছিল +2, এখানে দেওয়া আছে কি +10। তাহলে এইখানে বিকর্ষণ বলের মানটা অনেক বেশি হবে। যত বড় চার্জ ওর বিকর্ষণের মান তত বেশি, যত ছোট চার্জ ওর বিকর্ষণের মান তত কম। তাহলে গ্যাঞ্জামটা কোথায় হচ্ছে? খেয়াল করেন, একই দূরত্ব, আপনি বলতেছেন আর দূরত্ব, আর দূরত্ব, আর দূরত্ব, প্রতিটা দূরত্বের মান সমান। এখন প্রতিটা দূরত্বের মান যদি সমান হয়, তাহলে প্রাবল্যের মানও একই সমান আসা উচিত। সানজিদা যেই মানটা মেজার করবে, তাহসিনা জান্নাত যেই মানটা মেজার করবে, সাকিবুর রহমান, সিয়াম, আফসার, ওরাও যেই মান মেজার করবে, সবার মেজারকৃত মান একই হওয়া উচিত। এখন আপনি যদি বলেন +2, আরেকজন বললো -2, একজন +10, একজন -10, তাহলে সবগুলা আলাদা আলাদা হয়ে যাবে। সো এই কারণে আমরা সবগুলাকে আলাদা আলাদা করতে চাইছি না বলে
সবগুলাকে আমরা আলাদা আলাদা করতে চাইছি না বলে আমরা বলি যে না, আমরা এই রকম র্যান্ডম সাইজ এন্ড শেপের দিকে যাব না, আমরা একটা ইউনিফর্ম জিনিস ধরে নিব। আমি ধরে নিব যে আমার একটা তড়িৎ ক্ষেত্র আছে প্লাস কিউ চার্জ, এবং এই চার্জের আশেপাশে আমি একটা একক ধনাত্মক চার্জ বসায় দিব। এইটা আর কিচ্ছুই না, এইটা শুধুমাত্র একটা ইন্টারন্যাশনাল কনভেনশন, যাতে বাংলাদেশের একজন বিজ্ঞানী, ভারতের একজন বিজ্ঞানী, আমেরিকার একজন বিজ্ঞানী বা ইংল্যান্ড ফ্রান্সের একজন বিজ্ঞানী একই রকম মেজার করতে পারে, যাতে এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এক একজনের মেজারমেন্টে এক এক রকম না আসে, একই রকম যেন আসে। এই কারণে সো আপনি এটা চিন্তা করেন যে আপনি এখানে একক ধনাত্মক চার্জ বুঝলেন না, যে না ভাই আমি একক ধনাত্মক চার্জ বুঝি নাই। তো আমি কি করব, আমি এখানে একটা প্লাস কিউ চার্জ বসাইছি। কাকে বসাইছি? আমি একটা প্লাস কিউ চার্জকে বসাইছি। তাইলে এই প্লাস কিউ চার্জটাকে কি করবে, ও বাইরের দিকে একটা ধাক্কা দিবে, বাইরের দিকে বিকর্ষণ করবে। আচ্ছা, তো এখন চিন্তা করেন এই যে বাইরের দিকে বিকর্ষণ করলো, কত বল দ্বারা বিকর্ষণ করছে। এই জায়গায় আমি বলতে পারবো যে আমার বিকর্ষণ বলের মান কত। বিকর্ষণ বলের মান হচ্ছে এফ। নিশ্চয়ই বুঝতে পারি বিকর্ষণ বলটা হবে এফ। কুলম্বের সূত্র অনুযায়ী আমরা এই বিকর্ষণ বলের মানটা বলতে পারি। তো এখন চিন্তা করেন আপনার প্লাস কিউ চার্জের উপর, প্লাস কিউ চার্জের উপর বিকর্ষণ বল কত। প্লাস কিউ চার্জের উপর বিকর্ষণ বলের মান হচ্ছে এফ। তাহলে প্লাস 1 কুলম চার্জে বিকর্ষণ বলের মান কত আসবে? এফ ডিভাইডেড বাই কিউ। এই যে একক ধনাত্মক চার্জ, একক ধনাত্মক চার্জের উপর যেই বল কাজ করে সেইটাকেই আমরা বেসিক্যালি বলি হচ্ছে প্রাবল্য। সো ই ইজ ইকুয়ালস টু, আমরা লিখতে পারবো এফ বাই কিউ, বা এইখান থেকে লিখা যাবে এফ সমান সমান হচ্ছে কিউ ইন্টু ই। সো এই দুইটা সূত্রই আমাদের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে হইতে পারে। বেশ ইম্পর্টেন্ট, বেশ কাজে লাগার মতো দুইটা সূত্র। সেটা হচ্ছে বল এবং প্রাবল্যের সাথে সম্পর্ক। এফ সমান সমান হচ্ছে কিউই, বা ই সমান সমান হচ্ছে এফ ডিভাইডেড বাই কিউ। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। আমরা সবসময় এই একটা জিনিস মাথায় রেখে দেন, সব সময়কার জন্য এই একটা জিনিস মাথায় রেখে দেন, যেই বিন্দুতে আপনাকে প্রাবল্য বের করতে বলবে, র্যান্ডম যে কোনো একটা বিন্দু, সেই বিন্দুটা ফাঁকা থাকুক, সেই বিন্দুটায় পজিটিভ চার্জ থাকুক, সেই বিন্দুটায় নেগেটিভ চার্জ থাকুক, যাই থাকুক না কেন, আপনি মনে মনে ওই বিন্দুতে একটা প্লাস 1 কুলম্বের চার্জ ধরে নিবেন। যেই বিন্দুতে প্রাবল্য বের করবেন, আমি চাইলে আজকে অনেকগুলো ইম্পর্টেন্ট বাংলা কথা বলবো। সো প্রথম বাংলা কথাটা হচ্ছে, যেই বিন্দুতে প্রাবল্য, পুরা বাংলা কথাটা আর বললাম না, যেই বিন্দুতে প্রাবল্য, সেই বিন্দুতে কি হবে, সেই বিন্দুতে আপনি মনে মনে হচ্ছে একটা প্লাস 1 কুলম চার্জ বসায় দিবেন। যেই বিন্দুতে প্রাবল্য সেই বিন্দুতে কি করবেন, প্লাস 1 কুলম্বের একটা চার্জ বসায় দিবেন। এই বাংলা কথাটা সুন্দর করে খাতায় লিখে, নীল কালি দিয়ে লেখেন, লাল কালি দিয়ে লেখেন, লিখে এরকম ডবল স্টার মার্ক দিয়ে রাখেন। যেই বিন্দুতে প্রাবল্য বের করব সেই বিন্দুতে আমরা সবসময় কি করব, প্লাস 1 কুলম্বের চার্জ বসায় দিব। এখন কেউ কেউ এখানে জিজ্ঞেস করতেছে যে ভাই নেগেটিভ বসানো যাবে না, নেগেটিভ বসাইলে কি হবে? এখন খেয়াল করেন, এটা আমি একটু সামনে গিয়ে বলতাম, এখনই বলে ফেলতেছি। সেটা হচ্ছে একটু সামনে যাই, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে প্রাবল্যের রাশিমালা, এটা আমি 1 সেকেন্ড পরে দেখতেছি। তার আগে এইখানটায় আসেন, এইখানটায় আসেন, আমি আরো কিছু কনসেপশন আপনাদেরকে দিয়ে দেই। আমি ধরে নিলাম যে এই পাশে কি আছে, এই পাশে আছে হচ্ছে পজিটিভ চার্জ, আর এই পাশে কি আছে, এই পাশে আছে হচ্ছে নেগেটিভ চার্জ। আচ্ছা, এখন তড়িৎ ক্ষেত্রের দিকটা কোন দিকে? এই যে ইলেকট্রিক ফিল্ড আছে, এই ইলেকট্রিক ফিল্ডের দিকটা কোন দিকে? ইলেকট্রিক ফিল্ডের দিকটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্লাস 1 কুলম চার্জ যদি আমি বসায় দেই। সাপোজ আমি চিন্তা করলাম যে এই জায়গায় আমার হচ্ছে কিউ চার্জ আছে, এই হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। এখন এর আশেপাশে আপনি একটা প্লাস 1 কুলম চার্জ বসাইলেন, তাইলে এটা কি করবে, ধাক্কা খাবে বাইরের দিকে। এইখানে আপনি একটা প্লাস 1 কুলম বসাইলেন, এইটা ধাক্কা খাবে বাইরের দিকে।
এখানে একটা +1 কুলম বসাইলেন, ধাক্কা খাবে বাইরের দিকে। এখানে একটা +1 বসাইলেন, ধাক্কা বাইরের দিকে। এইখানে +1 বসাইলেন, বাইরে ধাক্কা। এখানে +1 বসাইলেন, বাইরে ধাক্কা। বুঝে নেন, বুঝে নেন। সো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা কোন দিকে কাজ করবে? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা কাজ করবে পজিটিভ চার্জ যেদিকে যায়, পজিটিভ চার্জ যেদিকে যায় প্রাবল্যটা সেদিকেই কাজ করবে। তাহলে প্রাবল্যের ডিরেকশনটা কোন দিকে হবে? প্রাবল্যের ডিরেকশনটা হবে হচ্ছে এই রকম। প্রাবল্যের ডিরেকশনটা কি হবে? প্রাবল্যের ডিরেকশনটা হবে হচ্ছে এই রকম। আচ্ছা, এখন সবগুলাই পজিটিভ পজিটিভ দিয়ে দেখাচ্ছি, তোদের মনে হবে আরে দুনিয়াতে কি খালি পজিটিভিটি আছে, একটু কি নেগেটিভ ব্যাপার স্যাপার থাকবে না? তো আসেন আমরা একটু নেগেটিভ ব্যাপার স্যাপার দেখি। যদিও নেগেটিভ খুব একটা ভালো কিছু না, বাট ম্যাথে তো আসলে নেগেটিভ এমন আহামরি ক্ষতি কিছু নাই। আচ্ছা, তো নেগেটিভের ব্যাপারটা কি হবে? আমি ধরে নিলাম তড়িৎ ক্ষেত্রের ভিতরে একটা মাইনাস চার্জ আছে। তড়িৎ ক্ষেত্রের ভিতরে কি আছে? একটা মাইনাস চার্জ আছে, সোর্স চার্জ। যেটা হচ্ছে মেইন চার্জ সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে খেয়াল করেন ওর চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র আছে। বুঝাই দিচ্ছি, বুঝাই দিচ্ছি মোহাম্মদ রাব্বি ভাই, বুঝাই দিচ্ছি। একটা মাইনাস চার্জ আছে, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের চার্জ। তাহলে এখানে একটা +1 রাখেন, ও ভিতরের দিকে আকর্ষিত হবে। এখানে একটা +1 রাখেন, ভিতরে আকর্ষিত হবে। এখানে +1 রাখেন, ভিতরে আকর্ষিত হবে। +1 ভিতরে আকর্ষিত হবে, +1 ভিতরে আকর্ষিত হবে, +1 ভিতরে আকর্ষিত হবে। তাহলে সোর্সের চার্জ যদি নেগেটিভ হয় তাহলে তড়িৎ ক্ষেত্রের বলরেখাগুলা বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যগুলা সবাই হচ্ছে ওই চার্জের দিকে যাবে, আর যখন পজিটিভ হবে সবাই হচ্ছে দূরে দূরে চলে যাবে। খুব সিম্পল কথা, বুঝতে পারতেছি? আচ্ছা, তাহলে এখন খেয়াল করেন বাবা, আপনাকে যদি আমি এইটা বলি যে এটা তো আমি বুঝছি প্রাবল্যের ডিরেকশন, এটা তো হচ্ছে প্রাবল্যের ডিরেকশন। এখন আপনি বলতে পারেন যে ভাই এখানে সব সময় +1 বসাবো এমন তো কোনো কথা নাই, আমি তো এই জায়গায় +q বসাইতে পারি অথবা -q বসাইতে পারি, তাই না? এইখানে আমি একটা +q পরিমাণ চার্জও বসাইতে পারি, এইখানে একটা -q চার্জও বসাইতে পারি, +1 না বসিয়ে। তাহলে +1 না বসিয়ে, বুঝে নাও, +1 না বসিয়ে আমি -q বসাইতে পারি। -q এর মান হইতে পারে -2 কুলম, -5 কুলম, -10 কুলম, যে কোনো কিছু। +q চার্জ হইতে পারে +5 কুলম, +10 কুলম, +20 কুলম, যে কোনো কিছু হইতে পারে। তাইলে যে কোনো কিছু যদি হয় তাহলে একটা একটা করে দেখি, একটা একটা করে দেখি। এইটা তো হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডের বেসিক চেহারা, যে এই হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড। এই ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে এইভাবে আছে। এই ইলেকট্রিক ফিল্ডটা কি আছে? এই ইলেকট্রিক ফিল্ডটা এইভাবে আছে। স্যার আপনি কি একটা কন্ট্রোল ভি দিতে পারেন নাকি আমাকে? সেই স্বাধীনতা কি আমাদের আছে আজকে? নাই? ওকে, জোশ, ঠিক আছে। তাহলে এবার খেয়াল করেন, আমি ধরে নিলাম যে এই মনে করি আমার একটা ইলেকট্রিক ফিল্ড, এই হচ্ছে নেগেটিভ, এই হচ্ছে পজিটিভ। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে এই দিকে, এই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, এই হচ্ছে প্রাবল্যের ডিরেকশন। এখন আপনি ফার্স্টে বললেন যে ভাইয়া আমরা আগে +q চার্জকে বসাই, +q চার্জকে বসাই, যে ঘটনা কি হয়েছে। তো আপনি এইখানে একটা +q চার্জকে বসাইলেন। কাকে বসাইলেন? +q চার্জকে বসাইলেন। তাহলে এই যে +q চার্জকে বসাইছি, সবাই একটু মনোযোগ দিয়ে বুঝো। এখানে আপনি +1 কুলম্বের চার্জ আর রাখলেন না। আপনার ভালো লাগতেছে না? কি এক +1 ভালো লাগে না। আমি +10 কুলম রাখবো, আমি +50 কুলম রাখবো, বড় বড় চার্জ রাখবো। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে এই পাশে কি আছে? পজিটিভ। তাহলে পজিটিভ চার্জ ওকে কি করবে? ধাক্কা দিবে। আবার এই পাশে কি আছে? নেগেটিভ। তাইলে নেগেটিভ চার্জ ওকে কি করবে? আকর্ষণ করবে, কাছে টান দিবে। তাহলে এই দিক বরাবর কে কাজ করতেছে? এই দিক বরাবর আসলে এই চার্জটার উপর ফোর্স কাজ করতেছে না? বল কাজ করতেছে না? এই দিকে ওকে ধাক্কা দিচ্ছে, এই দিকে ওকে ধাক্কা দেওয়া হচ্ছে। ঘটনা বুঝতে পারতেছি? এইদিকে ওকে কি করতেছে? ধাক্কা দিচ্ছে। তাহলে এই দিক বরাবর বল কাজ করতেছে, বল কাজ করতেছে এই দিক বরাবর। কার ক্ষেত্রে? যখন পজিটিভ চার্জ বসানো হয়েছে, পজিটিভ চার্জের ক্ষেত্রে আমরা ধাক্কা দিছি প্রাবল্য যেদিকে সেই দিকে। প্রাবল্যের ডিরেকশনটা কোন দিকে খেয়াল করেন?
প্রাবল্যের ডিরেকশনও এই একই দিকে, এই ডিরেকশন বরাবর তীর চিহ্নগুলো দেখাই যাচ্ছে, প্রাবল্যগুলো যাচ্ছে এই দিকে। তাহলে এটা গেল কার ক্ষেত্রে? এটা গেল হচ্ছে পজিটিভ চার্জের ক্ষেত্রে। আচ্ছা, এখন অনেকেরই নেগেটিভ চার্জ দেখার খুব ইচ্ছে হয়েছে, তাহলে আসেন এই পাশে ধরে নিলাম পজিটিভ, এই পাশে ধরে নিলাম হচ্ছে নেগেটিভ। তাহলে এই দিক বরাবর প্রাবল্য যাচ্ছে, এই দিক বরাবর প্রাবল্য যাচ্ছে, এই হচ্ছে প্রাবল্যের ডিরেকশন। আচ্ছা, এখন আপনার মন চাইলো যে আপনি কারে বসাইতে চান? আপনি হচ্ছে মাইনাস কিউ চার্জকে বসাইতে চান, -2 কুলম, -5 কুলম, -50 কুলম, এরকম একটা চার্জ আপনি বসাবেন। তাহলে এইখানে আপনি কারে বসাইলেন? এইখানে আপনি বসাইলেন হচ্ছে মাইনাস কিউ পরিমাণ চার্জকে। কারে বসাইছি? মাইনাস কিউ পরিমাণ চার্জ। বুঝেন, দয়া করে মনোযোগ দিয়ে আজে বাজে কথা বলেন না। এই মাইনাস চার্জ, নেগেটিভ চার্জ, এই চার্জটারে কি করবে? ধাক্কা দিবে, বিকর্ষণ করবে। আবার এই যে পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জটাও ওকে কি করবে? কাছে টেনে আনবে, আকর্ষণ করবে। তাহলে এই যে আকর্ষণ করলো, কাছে টেনে আনলো, তাহলে এইখান দিয়ে দেখেন ফোর্স ভেক্টরটা কাজ করতেছে বিপরীত দিকে না? ফোর্স ভেক্টরটা কাজ করতেছে বিপরীত দিকে। এই দুইটা জিনিস আপনি যদি ভালোভাবে বুঝেন, মোটামুটি হয়তো আপনার বুয়েট অ্যাডমিশন টেস্টেরও কিছু জিনিসপত্র আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করেন, প্রাবল্যের ডিরেকশন সব সময়কার জন্য ফিক্স। প্রাবল্য মানে কি? আমি জাস্ট পুরো জিনিসটা 2 মিনিটে জাস্ট একটু রিক্যাপ করে দিচ্ছি, সবাই একটু কথা শুনেন। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলতে আমরা সব সময় কনভেনশনালি এইটাই বুঝবো, একক ধনাত্মক চার্জের উপর ক্রিয়াশীল বল। আমি পুরোটা বুঝাই দিচ্ছি বাচ্চা লোক, একক ধনাত্মক চার্জের উপর ক্রিয়াশীল বল। তাইলে একক ধনাত্মক চার্জের উপর ক্রিয়াশীল বল, আপনি এই প্রসেসে মান বাইর করলেন। এখন পরীক্ষায় আপনার সবসময় এরকম একক ধনাত্মক চার্জ নাও দেওয়া থাকতে পারে। পরীক্ষা আপনাকে বলতে পারে 10 কুলম চার্জ, -5 কুলম চার্জ, 50 কুলম চার্জ, এরকম বড় বড় ভ্যালু বলতে পারে। তো মান তো এই সূত্র দিয়ে আমরা বের করব, মান নিয়ে আমাদের কোনো কাহিনী নাই। কিন্তু দিকের ব্যাপারটা কি হচ্ছে? সো দিকের ব্যাপারটাই আমরা এই জায়গা দিয়ে ক্লিয়ার হইতে পারি। দিকের ব্যাপারটা আমরা এই জায়গা দিয়ে ক্লিয়ার হইতে পারি। এই যে আমরা ছবিগুলা দেখছি, এই ছবিগুলার ভিতরেই আমাদের কনসেপশন লুকায় আছে। এবং এখানে আমরা একটা ভালো বাংলা কথা বলবো, সবাই খেয়াল করেন, এটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের ডিরেকশন। +1 কুলম চার্জকে বসাই দিলে সে যেই দিকে যাবে, সো +1 কুলম চার্জ কোন দিকে যাবে? পজিটিভ চার্জ বাইরের দিকে ঠেলা দিবে, নেগেটিভ চার্জ ভিতরের দিকে আকর্ষণ করবে। সো এই পাশে পজিটিভ বসাইছি, এই পাশে নেগেটিভ বসাইছি, তাহলে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে। খুব ভালো কথা। এখন খেয়াল করেন, যেইটা ইম্পর্টেন্ট এবং যেইটা বুঝা লাগবে সেটা হচ্ছে এইখানে একটা হলুদ রঙের বাক্স দেখা যাচ্ছে, এই বাক্সটা আপনাকে বুঝতে হবে। এবং এই বাক্সর মধ্যে আপনার দুইটা জিনিস বুঝা লাগবে, সেটা হচ্ছে প্রাবল্য কোন দিকে যাচ্ছে। আপনার ছবি অনুযায়ী, হাতের ডিরেকশন অনুযায়ী প্রাবল্য যাচ্ছে ডান দিকে। কোন দিকে যাচ্ছে? প্রাবল্য ডান দিকে যাচ্ছে। খুব ভালো কথা, আপনি বললেন প্রাবল্য ডান দিকে যাচ্ছে। এখন আসেন, এই যে পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জের উপর বল, কুলম্বের বল বা স্থির বৈদ্যুতিক বল, এইটা কাজ করতেছে কোন দিকে? এইটাও কাজ করতেছে একই দিকে, ডান দিকে, একই দিকে কাজ করতেছে। তাইলে খেয়াল করেন, যখন আপনি পজিটিভ চার্জ নিয়ে কাজ করছিলেন, যখন আপনি পজিটিভ চার্জ নিয়ে কাজ করছিলেন, প্রাবল্য যেই দিকে গেছে, বলও একই দিকে গেছে। বল এবং প্রাবল্য একই দিকে গেছে। কার ক্ষেত্রে? পজিটিভ চার্জের ক্ষেত্রে। অন্যদিকে আপনি যদি এই যে এখানটায় নেগেটিভ চার্জ আমরা দেখতে পাচ্ছি, আপনি যদি এই নেগেটিভ চার্জের কথা বলেন, তাহলে এই নেগেটিভ চার্জের ক্ষেত্রে খেয়াল করেন কাহিনীটা কি ঘটছে। প্রাবল্য কোন দিকে গেছে? প্রাবল্য ডান দিকে গেছে, অ্যাজ ইউজুয়াল প্রাবল্য ডান দিকে, কিন্তু মাঝখানে বসানো ছিল হচ্ছে নেগেটিভ চার্জ। সো এই নেগেটিভ চার্জকে পজিটিভ আকর্ষণ করছে এই দিকে, নেগেটিভ বিকর্ষণ করছে এই দিকে। তার মানে আলটিমেটলি ধাক্কা কোন দিকে খাইছে? ধাক্কা বা টান যেটাই হোক, একই তো কথা। টান, ধাক্কা দুইটাই আলটিমেটলি বল বুঝাচ্ছে। তাহলে এই যে টান খাইছে, টানটা কোন দিকে খাইছে? উল্টা পাশে। প্রাবল্য যেই দিকে গেছে, বল কাজ করতেছে তার বিপরীত দিকে। এটা কার ক্ষেত্রে? এইটা হচ্ছে নেগেটিভ চার্জের ক্ষেত্রে। তাহলে এইখানে আমরা কি বলবো?
এইখানে আমরা যেই কথাটা বলবো সেই কথাটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রে পজিটিভ চার্জ বসালে বল ও প্রাবল্য একই দিকে। তড়িৎ ক্ষেত্রে পজিটিভ চার্জ বসালে বল ও প্রাবল্য একই দিকে, নেগেটিভ চার্জ বসালে বল ও প্রাবল্য বিপরীত দিকে। বল ও প্রাবল্যটা কি হবে বাবু? বল ও প্রাবল্যটা হবে হচ্ছে বিপরীত দিকে। এইটাও আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন ফর আওয়ার কনসেপশনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা যদি পজিটিভ চার্জ বসাই তাহলে প্রাবল্য আর বল যাবে হচ্ছে একই দিকে, যদি নেগেটিভ চার্জ বসাই তাহলে প্রাবল্য যেই দিকে বল কাজ করবে তার বিপরীত দিকে। প্রাবল্য যেই দিকে বল কাজ করবে তার বিপরীত দিকে। শহীদুল ইসলাম স্প্যামিং করবে না দয়া করে, ঠিক আছে? স্প্যামিং করবে না। প্রাবল্য নেগেটিভের দিকে কেন? প্রাবল্য নেগেটিভের দিকে না তো, অপোজিট দিকে, বিপরীত দিকে। প্রাবল্য কখনো নেগেটিভ দিকে আসবে না। প্রাবল্যের অলওয়েজ ডিরেকশন হচ্ছে পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে। না, ঠিক বলছেন, কারণ প্রাবল্যের সংজ্ঞায় আমরা কি বলছি? প্রাবল্যের সংজ্ঞায় আমরা বলছি হচ্ছে +1 কুলম্বের চার্জ। তো এই পাশে তুমি যদি নেগেটিভ বসাও, এই পাশে যদি তুমি পজিটিভ বসাও, তো পজিটিভটা ওকে ধাক্কা দিবে, নেগেটিভটা ওকে টান দিবে, তাইলে এই বরাবর যাবে হচ্ছে প্রাবল্যের ডিরেকশন। কারণ প্রাবল্য আমরা বের করি কার উপরে? প্রাবল্য আমরা বের করি হচ্ছে একক ধনাত্মক আধানের উপরে। এইটা মাথায় রাখেন, প্রাবল্য সবসময় বের করব কোথায়? প্রাবল্য সবসময় বের করব একক ধনাত্মক আধানের উপরে, ঠিক আছে? ওকে ফাইন। সো বেশ ইম্পর্টেন্ট কনসেপশন আমরা পাইছি। এটার স্ক্রিনশট আপনাদের আসলে ওভাবে নেওয়ার দরকার নেই, কারণ ক্লাসেই আপনারা পিডিএফটা পেয়ে যাবেন। সো এইখান থেকে আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের এক ধরনের সংজ্ঞা পাইছি বা এক ধরনের ইনফরমেশন পাইছি, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখেন, সবাই ক্লাস 9-10-এ পড়ে আসছে, কেন যে ভাইয়া এত করে এত কিছু বলতেছে, অদ্ভুত। তাহলে চলেন আমরা সামনে চলে যাই। সো এইখানটায় আমরা কি দেখবো? এইখানটায় আমরা দেখবো হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে প্রাবল্যের রাশিমালা। সো কাহিনী কিরকম? আবারও কাহিনী সিম্পল, ধরে নিলাম এইখানে +q চার্জ আছে, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের চার্জ, আর এর আশেপাশে যে কোনো একটা জায়গায় আমি একটা +q চার্জকে বসাইছি। তাহলে এই যে q এবং q, এদের মধ্যে কি হবে? একটা বিকর্ষণ বল হবে। সো এই বিকর্ষণ বলের পরিমাণটা কত? এই বিকর্ষণ বল বা বল যাই বলি না কেন, এই বিকর্ষণ বলের পরিমাণটা আসবে ইলেকট্রিক ফোর্স সমান সমান 1/4πε0 q ইন্টু কিউ ডিভাইডেড বাই r², যেখানে r হচ্ছে এদের দুজনের মধ্যবর্তী দূরত্ব। যে বলের মান কি? বলের মান হচ্ছে 1/4πε0 কিউ, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের চার্জ, আর ছোট কিউ হচ্ছে স্থাপিত চার্জ, ঠিক আছে? নামগুলা চাইলে আমরা লিখে দিতে পারি। ক্যাপিটাল কিউ দিয়ে কি বুঝাই? ক্যাপিটাল কিউ দিয়ে বুঝাই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের চার্জ। ক্যাপিটাল কিউটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের চার্জ, আর স্মল কিউটা হচ্ছে স্থাপিত চার্জ বা ওই বিন্দুর চার্জ। যেই বিন্দুতে বের করতে বলতেছি ওই বিন্দুর চার্জ। খুব ভালো কথা। এখন একটু আগেই আপনি কি দেখে আসছেন? আপনি একটু আগেই দেখে আসছেন আবার এফ সমান সমান কিউ ইন্টু ই, এরকম একটা সূত্র দেখছি না আমরা? এফ সমান সমান কি? কিউ ইন্টু ই। সো এটাকে আপনি ইলেকট্রিক ফোর্স বলেন, এফ ই সমান সমান কিউ ই। সুতরাং এইখান থেকে আপনি কি লিখতে পারেন? আপনি লিখতে পারেন 1/4πε0 ইন্টু কিউ ইন্টু স্মল কিউ ডিভাইডেড বাই r² ইজ ইকুয়ালস টু হচ্ছে কিউ ইন্টু ই। খুব হালকা একটা কাটাকাটি যদি করে ফেলেন, এখান থেকে চমৎকার ভাবে প্রাবল্যের বেসিক ইকুয়েশন চলে আসে। প্রাবল্য সমান সমান হচ্ছে 1/4πε0 কিউ বাই r²। আপনাদের বইতে d² লিখতে পারে,
আর ডি দুইটাই একই কথা, দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব। আর এবং ডি দুইটাই হচ্ছে চার্জের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, প্রাবল্যের দিক পজিটিভ দিক হতে পারে না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে প্রাবল্য হচ্ছে একক ধনাত্মক চার্জের উপর ক্রিয়াশীল বল। সো একক ধনাত্মক, নামের ভিতরেই তো আছে ধনাত্মক, তাইলে ধনাত্মক চার্জকে পজিটিভ চার্জ সব সময় ধাক্কা দিবে, ঋণাত্মক চার্জ আকর্ষণ করবে। সো এই কারণে প্রাবল্যের বেসিক ডিরেকশনটাই হচ্ছে পজিটিভ টু নেগেটিভ। প্রাবল্যের বেসিক ডিরেকশন হচ্ছে পজিটিভ টু নেগেটিভ। ঠিক আছে, ওকে ফাইন। এই যে ইকুয়েশন এখান থেকে আসছে, আমরা বিকর্ষণ বলের মান এটা জানি, এই হচ্ছে বিকর্ষণ বলের মান 1/4πε0 কিউ কিউ বাই আর স্কোয়ার। না, সি দিলে হবে না, সিটি ওগুলা ছোটবেলার কথা, এখন বড় হয়েছেন, বড় জিনিসপত্র লিখতে হবে। আবার এফ সমান কিউই, এইটা আমরা একটু আগেই দেখে আসছি, এফ সমান হচ্ছে কিউই, এটা প্রাবল্যের সংজ্ঞা থেকে আসছে। তো এইখান থেকে আমরা বলতে পারি ই সমান হচ্ছে 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। ঠিক আছে, তো এইটুক থেকে মোটামুটি আমাদের মানে আমরা সূত্র তথ্য আমাদের যা জানা দরকার দেখে ফেলছি। আমরা সামনে গেলে টুকটাক কিছু বাংলা কথা পড়বো, এরপরে হচ্ছে আমরা কিছু ম্যাথ সলভ করব। ঠিক আছে, ই দিয়ে প্রাবল্য বুঝায়, ই দিয়ে বুঝায় হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, ই দিয়ে বুঝায় হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। আর কে জানি কখন থেকেই কমেন্ট করে যাচ্ছে, আমি কিন্তু ক্লাসের নাম ঠিকানা বলে বেইজ্জত করে দিব। ঠিক আছে, ওকে, একদম বলে সি লিখবে, নাম ঠিকানা বলে দিব কিন্তু একদম সিটি লেখা যাবে না, 1/4πε0 লিখবেন। ঠিক আছে, কিউ বাই আর স্কোয়ার। ওকে, আচ্ছা, এই যে সূত্র এইটাই, প্রাবল্য সমান কি, প্রাবল্য ই সমান হচ্ছে 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এই একটা জিনিস যে আমাদের প্রচলিত কথাবার্তায়, টেক্সট বুকের কথাবার্তায় তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, মনোযোগ দিয়ে শুনেন, তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এই দুইটা দিয়ে প্রায় একই রকম জিনিসই বোঝানো হয়, এই দুইটা দিয়ে একই রকম জিনিস বোঝানো হয়। অঙ্ক করার ক্ষেত্রে আমি বলে দিছি যে আমরা বল এবং প্রাবল্যের ক্ষেত্রে প্লাস মাইনাস দিব না। বল এবং প্রাবল্য ভেক্টর রাশি, ওদের দিক আছে, প্লাস মাইনাস দিব না। বল আর প্রাবল্যের ক্ষেত্রে প্লাস মাইনাস দিব না, কিন্তু যদি বিভব বাইর করতে যাই তখন প্লাস মাইনাস দিব। ঠিক আছে, আচ্ছা, সুষম তড়িৎ ক্ষেত্র এটা জাস্ট একটা সংজ্ঞা, কিছু না। যেই তড়িৎ ক্ষেত্রের সকল বিন্দুতে প্রাবল্যের মান সমান ও দিক একই, সেটাকে আমরা বলি হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র। এটা জাস্ট আমরা জেনে রাখলাম, আমাদের সুষম তড়িৎ ক্ষেত্রই আছে। ওকে, এবারে আসি তড়িৎ বলরেখা। সো বলরেখা ব্যাপারটাও আপনাদের জন্য মোটামুটি ক্লিয়ার। যদি এটা একটা প্লাস কিউ চার্জ থাকে, তাইলে এই প্লাস কিউ চার্জের আশেপাশে এখানে একটা +1 চার্জ বসাইলেও ধাক্কা খাচ্ছে বাইরের দিকে, এখানে +1 চার্জ বসাইলেও ধাক্কা খাচ্ছে বাইরের দিকে, এইখানে +1 এই বাইরের দিকে ধাক্কা খাচ্ছে, +1 বাইরের দিকে ধাক্কা খাচ্ছে, +1 বাইরের দিকে ধাক্কা খাচ্ছে। এই যে ধাক্কা খেয়ে চার্জগুলা চলে যাচ্ছে, ওর চলে যাওয়ার যেই ডিরেকশন, চলে যাওয়ার যেই রাস্তা, চলে যাওয়ার যেই গতিপথ, সেই গতিপথটাকেই আমরা বলি হচ্ছে তড়িৎ বলরেখা। এই গতিপথটাকেই আমরা কি বলি, এই গতিপথটাকেই আমরা বলি হচ্ছে তড়িৎ বলরেখা। আবার মনে করো এখানে হচ্ছে একটা মাইনাস কিউ চার্জ আছে, এই হচ্ছে তার আশেপাশে ইলেকট্রিক ফিল্ড, তাইলে এখানে +1 কুলম্ব চার্জ আকর্ষিত হবে, এইখানে +1 কুলম্ব চার্জ আকর্ষিত হবে, এইখানে +1 আকর্ষিত হইল, এইখানে +1 আকর্ষিত হইল, এইখানে +1 আকর্ষিত হইল। তাইলে এইটা হচ্ছে বলরেখা। সো যেটা মনে রাখবো, কি মনে রাখবো আমরা, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের চার্জ যদি পজিটিভ হয়, তড়িৎ ক্ষেত্রের চার্জ যদি পজিটিভ হয়, তড়িৎ ক্ষেত্রের চার্জ পজিটিভ কোথায়, প্রথম ছবিতে, প্রথম ছবিতে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের চার্জ পজিটিভ। সো তড়িৎ ক্ষেত্রের চার্জ পজিটিভ হইলে বলরেখাগুলা যাবে হচ্ছে বাইরের দিকে। তড়িৎ ক্ষেত্রের চার্জ, এটাও ইম্পর্টেন্ট কথা, জানা কথা, তড়িৎ ক্ষেত্রের চার্জ পজিটিভ হলে বলরেখা লম্বভাবে বের হয়ে যাবে, লম্বভাবে
বের হয়ে যাবে। তড়িৎ ক্ষেত্রের চার্জ পজিটিভ হইলে বলরেখা কি হবে? বলরেখা হচ্ছে লম্বভাবে বের হয়ে যাবে, বের হয়ে যাচ্ছে সবাই। আর এইখানটায় আমরা কি বলতে পারি? এইখানটায় আমরা বলতে পারি হচ্ছে তড়িৎ ক্ষেত্রের চার্জ নেগেটিভ হলে, তড়িৎ ক্ষেত্রের চার্জ নেগেটিভ হলে বলরেখা লম্বভাবে প্রবেশ করবে, লম্বভাবে প্রবেশ করবে। এই যে সবগুলা বলরেখা কি করতেছে? লম্বভাবে চার্জের দিকে প্রবেশ করতেছে। ঠিক আছে, তো এইগুলো আসলে বলরেখার ধর্ম যদি আমরা পড়ি, ঠিক আছে, বলরেখার ধর্ম যদি আমরা পড়ি তখন আমাদের আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে আমাদের সংজ্ঞা দিয়ে দেওয়া আছে তড়িৎ ক্ষেত্রের, এখানে এটা সর্ববাধা মুক্ত, এটা একটা হালকা কথা বলছে, সর্ববাধা মুক্ত ধনাত্মক চার্জ, মানে একক ধনাত্মক আধান, আর কিছু না, যেই নিরবিচ্ছিন্ন বক্রপথে গমন করে সেইটাই হচ্ছে তড়িৎ বলরেখা। এই যে প্লাস চার্জ থেকে বলরেখাগুলো সব বের হয়ে যাচ্ছে, আর মাইনাস চার্জে বলরেখাগুলো সবাই ঢুকতেছে। আর এখানে আরো কিছু ফিগার দেওয়া আছে, ধরো একটাই যদি পজিটিভ চার্জ, একটাই নেগেটিভ চার্জ থাকে, তাহলে পজিটিভ থেকে নেগেটিভে বলরেখাগুলো সব যাবে। যদি দুইটাই পজিটিভ থাকে তখন কি হবে? সবগুলা বলরেখা একটা আরেকটাকে বিকর্ষণ করবে। আর যদি পজিটিভ নেগেটিভ খুব কাছাকাছি চলে আসে তখন বলরেখাগুলো এইভাবে গমন করবে। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে আগের পেজ, এই হচ্ছে আগের পেজ, খুব বেশি কিছু নাই, সহজ কথা, আমরা বারবারই একই কথাই বলছি, বলরেখার দিক। বেসিক্যালি এখানে আরো একটা ইম্পর্টেন্ট কথা আমি কোথায় বলে রাখতে পারি, আরো একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখতে পারি, সেটা হচ্ছে এইখানটাতে মনে রাখেন। আরো একটি ইম্পর্টেন্ট কথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, সেইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রে, এটা যখন আমরা সামনে গোলকের কথাবার্তা পড়বো, গোলক নিয়ে আজকে আমাদের বেশ ভালো কথাবার্তা আছে। তড়িৎ ক্ষেত্রে বলরেখার ঘনত্ব, তড়িৎ ক্ষেত্রে বলরেখার ঘনত্বই আসলে প্রাবল্য। বলরেখার ঘনত্ব যত বেশি ওই বিন্দুর প্রাবল্য তত বেশি, বলরেখার ঘনত্ব যত কম ওই বিন্দুর প্রাবল্য তত কম। বুঝতে পারছি? তো যেই বিন্দুতে বলরেখার ঘনত্ব যত বেশি, ডেনসিটি যত বেশি হবে, প্রাবল্যের মান তত বেশি হবে। বলরেখার ঘনত্ব যত কম হবে, ডেনসিটির মান যত কম হবে, তত হচ্ছে প্রাবল্যের মান কম হবে। ঠিক আছে না? বলরেখার এই চিহ্নগুলা ছবিগুলা পরীক্ষায় আসে না। ঠিক আছে, বলরেখার এই ছবিগুলা চিহ্নগুলা পরীক্ষায় আসে না। তারিকুল ইসলাম কি আগায় গেছে, নেগেটিভ চার্জের প্রাবল্য নাই। তড়িৎ ক্ষেত্রে এই যে নেগেটিভ চার্জ বসাইছি এখানে, এই যে তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে নেগেটিভ চার্জ বসাইছি, কিন্তু আলটিমেটলি প্রাবল্য আপনাকে বাইর করতে হবে ওই +1 কুলম্বের জন্য। এই +1 কুলম আকর্ষিত হবে, এই +1 কুলম আকর্ষিত হবে, এরা সবাই আকর্ষিত হবে, ভিতরের দিকে আকর্ষিত হবে। ঠিক আছে, আচ্ছা, তড়িৎ বলরেখার ধর্ম দিয়ে দেওয়া আছে, এটা আহামরি আমাদের পড়ার কিছু নাই, জাস্ট রিডিং দিয়ে যাবেন এখান থেকে। যদি এমসিকিউ আসে, বলরেখার 6টা বোধহয় ধর্ম দিয়ে দেওয়া আছে, এই বলরেখার ধর্মগুলা পড়ে নিবেন। ঠিক আছে, বলরেখার ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য শূন্য হয় না? না, কি বলেন? বলরেখার ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য শূন্য কেন হবে? বলরেখাই তো আসলে, বলরেখার ঘনত্ব বেশি তার মানে প্রাবল্য বেশি, বলরেখার ঘনত্ব কম তার মানে প্রাবল্য কম। ঠিক আছে, ওকে, এই চ্যাপ্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট নুসরাত আপু, এই চ্যাপ্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আসেন আমরা দুই একটা ছোটখাটো ম্যাথ সলভ করি। এই যে আমরা এতক্ষণ ধরে সূত্রগুলা পড়লাম, এই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা দুই একটা ম্যাথ সলভ করি। আমি ধরে নিলাম যে এইখানে আমার একটা চার্জ আছে +2 কুলম, এইখান থেকে ধরে নিলাম হচ্ছে সাপোজ 10 মিটার দূরত্বে, 10 মিটার দূরত্বে একটা চার্জ আছে, ধরে নিলাম হচ্ছে -5 কুলম, খুব ভালো কথা। আর এই চার্জ থেকে আবার ধরে নিলাম দুইটার মাঝখানে বসাই, এই বিন্দুতে ধরে নিলাম দুই চার্জের মাঝখানে একটা বিন্দু আছে পি বিন্দু, এই পি বিন্দুটার দূরত্ব হচ্ছে -5 থেকে সাপোজ 4 মিটার। ঠিক আছে, সো আপনাকে কি বাইর করতে বলছে কোশ্চেনে? আপনাকে কোশ্চেনে বাইর করতে বলছে পি বিন্দুতে লব্ধি প্রাবল্য কত হবে, পি বিন্দুতে লব্ধি প্রাবল্য কত হবে, এইটা হচ্ছে আপনাকে বের করতে বলল। তো এইটা ছোট অঙ্ক,
এইসব অঙ্ক আমরা 9 10-এও করছি, জাস্ট একবার একটু রিভিশন দেওয়া, ঝালাই করে নেওয়া। সো যেই বিন্দুতে আপনাকে দেখেন পি বিন্দুটা কি আছে, ফাঁকা, পি বিন্দুতে কোনো চার্জ নাই। পি বিন্দুতে যদি চার্জ দেওয়াও থাকতো, যে ধরনের ম্যাথ আমরা সামনে গেলে করব, আপনি নির্দ্বিধায় সেই বিন্দুতে একটা +1 কুলম্বের চার্জ বসাবেন। নির্দ্বিধায় সেই বিন্দুতে আপনি কি করবেন, একটা +1 কুলম্বের চার্জ আপনি বসাই দিবেন। আচ্ছা, এই যে +1 কুলম্বের চার্জটা বসাইছেন, খেয়াল করেন এই যে -5 কুলম্ব আছে, এই -5 কুলম্ব এই +1 চার্জকে কাছে টানবে। সো এই দিক বরাবর একটা প্রাবল্য কাজ করবে। মাইনাস চার্জটা কি করবে, এই +1 কুলম্বকে আকর্ষণ করবে, কাছে টেনে আনবে। আবার এই যে +2 কুলম্ব আছে, এই +2 কুলম্ব এই +1 কুলম্বকে কি করবে, বিকর্ষণ করবে, ধাক্কা দিবে। সো এই দিক বরাবর ধরলাম প্রাবল্যের মান E2। তাহলে -5 এর জন্য যেই প্রাবল্য, তাহলে লিখে ফেলি -5 কুলম্বের জন্য প্রাবল্য। খেয়াল করবেন আমরা সূত্রের অঙ্কে প্লাস মাইনাস দিব না, এইটার মান ধরে নিলাম E1। E1 সমান হচ্ছে 1/4πε0 Q/r², Q/r²। সো এইখান থেকে লিখতে পারবো 9 × 10⁹ ইন্টু কিউ এর মান 5। -5 দেই নাই, মাইনাস দিবেন না, কারণ আমরা দিক বলে দিব। 5 ডিভাইডেড বাই দূরত্ব কত, ডিভাইডেড বাই দূরত্ব হচ্ছে 4²। বা এইখান থেকে কি লিখতে পারবো, এইখান থেকে লিখতে পারবো, বা E1 সমান সমান হচ্ছে কত আসে, ক্যালকুলেশনটা যদি তোরা করে ফেলিস। অলরেডি দেখতে পাচ্ছি ডোরেমন আমাদেরকে অ্যান্সার করে ফেলছে। 9 × 10⁹ ইন্টু 5 ডিভাইডেড বাই 4² করলে আসে হচ্ছে বিশাল একটা ভ্যালু আসছে 2.8125 ইন্টু 10⁹ নিউটন পার কুলম। এই যে নিউটন পার কুলম, এটা প্রাবল্যের একক। এটা আমরা এখান থেকে পাই, আমরা কি জানি, ই সমান সমান হচ্ছে এফ ডিভাইডেড বাই কিউ, দ্যাট মিনস হচ্ছে নিউটন ডিভাইডেড বাই কুলম, তার মানে হচ্ছে নিউটন পার কুলম। তাহলে প্রাবল্যের একক হচ্ছে নিউটন পার কুলম। তাহলে এই যে E1 এর মান কত আসছে, 2.8125 10⁹ এইটা কোন দিকে গেছে, এইটা গেছে হচ্ছে ডান দিকে। এটা কোন দিকে চলে গেছে, এটা হচ্ছে ডান দিকে চলে গেছে। আচ্ছা, এবার ধরে নিলাম +2 কুলম্ব, +2 কুলম্বের জন্য প্রাবল্য। সো +2 কুলম্ব চার্জ থেকে এইটা আসলে কত দূরে, এই মাঝখানের দূরত্বটা কত, মাঝখানের দূরত্বটা 6 মিটার, নিশ্চয়ই বুঝতে পারি। সো এইটার জন্য প্রাবল্যের মান কত হবে, E2 সমান সমান আসবে 1/4πε0 ইন্টু Q/r²। চাইলে ওখানে Q1 Q2 দিতে পারেন, এটাতে Q1 দেন, এটাতে Q2 দেন, কোনো ক্ষতি নাই। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারবো 9 × 10⁹ ইন্টু চার্জের মান কত, চার্জের মান হচ্ছে 2 ডিভাইডেড বাই r², মানে হচ্ছে 6²। বা এইখান থেকে লিখতে পারবো E2 সমান সমান কি, E2 সমান সমান হচ্ছে 9 × 10⁹ ইন্টু 2 ডিভাইডেড বাই 6² করলে আসে হচ্ছে 5 × 10⁸। 5 × 10⁸ নিউটন পার কুলম। এই ডিরেকশনটাও কোন দিকে, এই ডিরেকশনটাও হচ্ছে ডান দিকে। তো এখন খেয়াল করেন, যেহেতু দুইটা প্রাবল্যেরই ডিরেকশন সেম, প্লাস মাইনাস লিখলে এখানে আমরা ভুল করে ফেলতাম। প্লাস মাইনাস লিখলে আমাদের ভুলটা কি হয়ে যাইতো, প্লাস মাইনাস লিখলে ভুল হইতো, একটা প্রাবল্যের চিহ্ন আসতো পজিটিভ, আরেকটা প্রাবল্যের চিহ্ন আসতো নেগেটিভ। না সবাই এটা কি বুঝেন, একটা প্রাবল্যের চিহ্ন পজিটিভ আসলে আরেকটা প্রাবল্যের চিহ্ন আসতো হচ্ছে নেগেটিভ। সো এই কারণে আমরা প্লাস মাইনাস দিয়ে বিভ্রান্ত হই নাই। প্লাস মাইনাস দিয়ে বিভ্রান্ত আমরা না হয়ে কি করছি, আমরা ডিরেকশন বলে দিছি, দুইটাই একই দিকে চলে গেছে। তাহলে E1 যেদিকে গেছে, E2 একই দিকে গেছে। সুতরাং লব্ধি প্রাবল্য এটাকে যদি আমি সামেশন অফ ই দিয়ে লিখি, তাহলে সামেশন অফ ই সমান কি হবে, সামেশন অফ ই সমান আসবে হচ্ছে, দুইটারে যোগ করে দিলে যা আসে তাই, E1 প্লাস E2। তাই এত বড় মানটার লিখলাম না, একেবারে গুণ করে লিখে দেই 2.8
0.125 into 10 to the power 9 plus 5 into 10 to the power 8 করলে আসে হচ্ছে 3.3125 into 10 to the power 9 নিউটন পার কুলম, এবং দিক বলে দেওয়াটা ম্যান্ডেটরি। বলে দিবেন ডান দিকে। প্রাবল্য কোন দিকে কাজ করছে? প্রাবল্য কাজ করছে ডান দিক বরাবর। প্রাবল্য কাজ করছে ডান দিক বরাবর। গুড। কিভাবে একই দিক হলো? +1 কুলম বসাইছি এখানে, সো +1 কুলমকে -5 আকর্ষণ করবে। এই +1 কে -5 আকর্ষণ করলো। আবার এখানে কি আছে? +2, তাহলে +2 এই E2 কে কি, সরি, এই +1 কে কি করবে? বিকর্ষণ করবে। বুঝতে পারতেছেন? এইখানে কি ছিল? এইখানে ছিল পজিটিভ চার্জ, এখানে বসাইছেন +1, এইখানে ছিল নেগেটিভ চার্জ, তাহলে নেগেটিভটা +1 কে আকর্ষণ করবে, আবার পজিটিভটা +1 কে বিকর্ষণ করবে। তাহলে দুইটা প্রাবল্যের ডিরেকশনই সেম, দুইটা প্রাবল্যই একই দিকে যাচ্ছে, দুইটা প্রাবল্যই একই দিকে যাচ্ছে। ঠিক আছে, সামান্তরিক সূত্র বসাবো আমরা, সামান্তরিক সূত্র বসাবো। এখানে তো একই সরল রেখায় আছে, এখানে বেসিক্যালি আমরা সামান্তরিক সূত্রই ব্যবহার করছি। বেসিক্যালি এখানে আলফার মান 0 ডিগ্রি। পণ্ডিতরা এটা ধরতে পারো নাই, আলফার মান এখানে 0 ডিগ্রি না, কারণ দুইটা ভেক্টর সমান্তরাল এবং একইমুখী। সো সমান্তরাল এবং একইমুখী, এই কারণে আলফার মান 0 ডিগ্রি। এই কারণে আলফার মান 0 ডিগ্রি, এই জন্য পি প্লাস কিউ। লব্ধির সর্বোচ্চ মান কখন হয়? যখন দুইটা ভেক্টর সমান্তরালে একই দিকে যায়, সমান্তরালে একই দিকে যায়। বুঝতে পারছেন? ডান দিক মানে নেগেটিভ। এই মুফতি গালিব কোনে পাইছিস? ডান দিক মানে নেগেটিভ। ফ্রম হোয়ার ইউ গেট দ্যাট নাম্বার? মানে এই ডাটাটা আপনি কই পাইছেন? একজন জিজ্ঞেস করছে 6 মিটার কেমনে হইছে। চমৎকার প্রশ্ন, আসেন বুঝি 6 মিটার কেমনে হইছে। এইখানে 10 মিটার দেওয়া আছে, এখানে 4 মিটার বলা আছে, তাই আমরা 10 থেকে 4 বিয়োগ করে দিয়েছি। বিয়োগ, এটা আসলে খুবই মারাত্মক একটা সাইন্টিফিক ক্যালকুলেশন। বিয়োগ করা লাগছে। এই দিক থেকে দূরত্ব 4 মিটার কোশ্চেনে বলা ছিল, তাহলে অপোজিট সাইড থেকে দূরত্বটা 6 মিটার। 14, 16 অন্য কিছু হওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, ওরে রুট নাই। সামান্তরিক সূত্র পড়েন নাই বোধহয় আপনারা। সামান্তরিক সূত্রে আপনাদের অনেক গ্যাপ আছে। আই এম সরি। বুয়েট ড্রিমার, তুই তোর নাম পাল্টায় ফেল, তো তারা বুয়েট হবে না। তুই আলফার মান 0 হইলে লব্ধির মান কত এটা যদি তুই না জানোস, তাহলে তুই মানে আই এম সরি, তোর বুয়েট হবে না। খুব খুব ক্রাইসিস, কারণ দুইটা প্রাবল্যই ডান দিকে যাচ্ছে। এই প্রাবল্যটাও ডান দিকে যাচ্ছে, এই প্রাবল্যটাও ডান দিকে যাচ্ছে, তাহলে লব্ধির মান অবশ্যই ডান দিকে যাবে। লব্ধির মান অবশ্যই ডান দিকে যাবে। কেন প্রাবল্যের মান সবসময় ডান দিকে হবে? কি যে গরিব মিসকিনদের মতো কথাবার্তা বলেন। আই এম সরি। ধরে নিলাম এইখানে একটা 10 কুলম্বের চার্জ আছে, এটা করাবো না, জাস্ট তোমার জন্য দিয়ে যাচ্ছি। ধরে নিলাম এইখানে একটা +5 কুলম্বের চার্জ আছে। ধরে নিলাম এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত? ধরে নিলাম এই দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 মিটার। তাইলে আপনাকে বললো ঠিক মধ্যবিন্দুতে প্রাবল্যের মান কত বের করো। ঠিক মধ্যবিন্দুতে আপনাকে কোয়েশ্চেনে কি বলে দিছে? আপনাকে কোয়েশ্চেনে বলে দিছে মধ্যবিন্দুতে প্রাবল্যের মান কত। ওইখানে আমি +5 ধরবো না, এখানে আমি মানটা একটু বাড়ায় ধরতে চাই। আমি এখানে ধরতে চাই হচ্ছে +20 কুলম, নাইলে আমাদের উদ্দেশ্য হাসিল হবে না। তোদের যে সবসময় প্রাবল্য ডান দিকে মনে হচ্ছে, এই ভ্রান্ত ধারণা ভাঙবে না। তাহলে এই পাশ থেকে দূরত্ব কত? এই পাশ থেকে দূরত্ব 5 মিটার। এই পাশ থেকে দূরত্ব কত? এই পাশ থেকেও দূরত্ব হচ্ছে 5 মিটার। তাহলে দুইটা থেকেই সমান সমান 5 মিটার 5 মিটার এই দূরত্বে আছে। তো সমান সমান দূরত্বে যদি থাকে, তাহলে খেয়াল করেন যেই বিন্দুতে প্রাবল্য বের করতে বলবে সেই বিন্দুতে আপনি কত দিবেন? সেই বিন্দুতে আপনি দিবেন হচ্ছে +1 কুলম্বের চার্জ। তাহলে খেয়াল করেন এই যে +10 কুলম্ব আছে, এই +10 কুলম্ব এই +1 কে কি করবে? বিকর্ষণ করবে। সো এই দিক বরাবর একটা ধাক্কা দিবে, এটা হচ্ছে E1। তাইলে E1 সমান কত আসবে? E1 সমান আসবে, সংক্ষেপে লিখতেছি, 9 × 10⁻৯
ইন্টু 10 ডিভাইডেড বাই 5 স্কোয়ার। ডিরেকশনটা কোন দিকে? ডিরেকশনটা হচ্ছে ডানে, বুঝি? এটা তো খুব সিম্পল কথা। আচ্ছা, এখানে কি আছে? +20। +20 এই +1 কে কি করবে? +20 ও +1 কে বিকর্ষণ করবে, এই দিক বরাবর একটা প্রাবল্য আসবে, এটার মান আসবে E2। তাইলে E2 সমান সমান কত আসবে? E2 সমান সমান আসবে 9 ইন্টু 10⁹9 ইন্টু ওখানে কত চার্জ? 20, দূরত্ব কত? ডিভাইডেড বাই 5 স্কোয়ার। এইটা কাজ করতেছে কোন দিকে? এইটা কাজ করতেছে বামে। তো এখন খেয়াল করো, তোদের সামান্তরিক সূত্র পড়াইতে মন চাচ্ছে, আফসোস। এই যে খেয়াল করেন, এই বরাবর কাজ করতেছে E1, এই বরাবর কাজ করতেছে E2, এবং এই দুইটার মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তাইলে আপনি যদি সামেশন অফ ই বাইর করেন, তাইলে সামেশন অফ ই এর মান হবে E2 মাইনাস E1। কারণ এইখান থেকে আমরা দেখেই বুঝতে পারতেছি যে E2 এর মান E1 এর চাইতে বড়। E2 এর মান E1 এর চাইতে বড়, কারণ এখানে আছে 20/5 স্কোয়ার, এখানে আছে 10/5 স্কোয়ার। তাহলে এই প্রাবল্যের মানটা বড়। তাইলে আপনি E2 মাইনাস E1 করলে আপনার লব্ধি প্রাবল্যের ডিরেকশন আসবে বামে। প্রাবল্য ডানে হইতে পারে, বামে হইতে পারে, উপরে হইতে পারে, নিচে হইতে পারে, যে কোনো দিকে হইতে পারে, ডাজেন্ট ম্যাটার। ডিপেন্ড করে দূরত্ব কত আর চার্জের মান কত। ডান বাম না হয়ে কি হবে বাবু? উপর নিচ হওয়ার তো কোনো কারণ নাই। আমরা কিভাবে বুঝবো কোন দিকে হবে? যেই বিন্দুতে প্রাবল্য সেই বিন্দুতে তো আপনি একটা প্লাস চার্জ বসাবেন, তাই না? যেই বিন্দুতে প্রাবল্য সেই বিন্দুতে আপনি কি বসাবেন? সেই বিন্দুতে আপনি একটা প্লাস চার্জ বসাবেন। তাইলে এখানে যদি পজিটিভ চার্জ থাকে, পজিটিভ পজিটিভকে বিকর্ষণ করবে, পজিটিভ পজিটিভকে বিকর্ষণ করবে। আবার এইখানে যদি প্লাস চার্জ থাকে, এই পজিটিভ পজিটিভকে বিকর্ষণ করবে। সো যাকে বিকর্ষণ করে তাকে ধাক্কা দেয়, যাকে বিকর্ষণ করে তাকে ধাক্কা দেয়, যাতে আকর্ষণ করে তাকে কাছে টেনে আনে। ঠিক আছে? আগের ম্যাথে বলে ডিরেকশন বুঝে নাই, রেকর্ড ক্লাস দেখে নিয়েন। সামনে আগাই, সরি, বুয়েট অ্যাডমিশন টেস্টের একটা ম্যাথ আমরা সলভ করবো। আসেন আসেন, বুয়েট অ্যাডমিশন টেস্টের একটা ম্যাথ চলেন আমরা সলভ করি। বেশ ভালো ম্যাথ, এবং এই ম্যাথটা সলভ করতে পারলে মোটামুটি ত্রিকোণমিতি, সামান্তরিক সূত্র, ভেক্টর, উপাংশ সবকিছু হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে খেয়াল করি। ভাই তোরা যদি এখন কোণ না বুঝোস, এখানে কেন 180 ডিগ্রি হয়েছে আর এখানে কেন 0 ডিগ্রি হয়েছে, এটা যদি তুই না বুঝোস তাহলে তোর ভেক্টর চ্যাপ্টার পড়া উচিত। আই এম সরি, মানে এখানে দুইটা ভেক্টর বিপরীত দিকে যাচ্ছে, কোণের মান অবশ্যই 180 ডিগ্রি, বিপরীত দিকে যাচ্ছে, একজন যাচ্ছে ডানে, একটা যাচ্ছে বামে, তাহলে ইন বিটুইন অ্যাঙ্গেল কত? অবশ্যই 180 ডিগ্রি। এটাতে দুইটা বলই একই দিকে যাচ্ছে, দুইটা প্রাবল্যই একই দিকে যাচ্ছে, তো এখানে দুইটার মানই কি হবে? দুইটার মানই একই দিকে যাচ্ছে, আলফার মান হবে 0 ডিগ্রি। ঠিক আছে, ওকে, সামনে আসি, সামনে আসি। কি বলছে আসেন আমরা খুব মনোযোগ দিয়ে অঙ্কটা পড়ি। কি বলছে? 4 ইন্টু 10⁻⁸ কুলম মানের ক্ষুদ্র, সমান ও বিপরীত জাতীয় আধান 6 সেন্টিমিটার ব্যবধানে এ ও বি বিন্দুতে অবস্থিত। অনেকগুলা কথা বলছে, তো সবার আগে আমরা যেটা করি, আমরা আগে এ বিন্দু আর বি বিন্দুকে ফিক্স করি, যে এখানে একটা এ বিন্দু থাকবে, এখানে একটা বি বিন্দু থাকবে। ধরে নিলাম এইটা হচ্ছে এ বিন্দু, এইটা হচ্ছে বি বিন্দু। সো চার্জের মান কত বলে দিছে? 4 ইন্টু 10⁻⁸। সো এখানে বসাইলাম +4 ইন্টু 10⁻⁸ কুলম, এইখানে বসাইলাম -4 ইন্টু 10⁻⁸ কুলম। বলা আছে বিপরীত জাতীয় আধান, বলা আছে বিপরীত জাতীয় আধান, তাইলে একটা আধান যদি পজিটিভ হয় একটা আধান নেগেটিভ হবে। আচ্ছা, এর পরের মজার কথাটা কি? আধান দ্বয়ের সংযোজক সরল রেখা এবি, তো এই হচ্ছে আধান দ্বয়ের সংযোজক সরল রেখা এবি, এবি এর লম্ব সমদ্বিখণ্ডকের উপর। আচ্ছা, তাহলে এখান থেকে কিছু কাজকর্ম করতে হবে। তাহলে এইটুকু ডিস্টেন্স কত? এইটুকু ডিস্টেন্স দেওয়া আছে হচ্ছে 6
সেন্টিমিটার। আচ্ছা, এখন বলছে এদের একটা লম্ব সমদ্বিখণ্ডক বানাইতে, তাহলে আমি ধরে নিলাম এই হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, এই হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। ঠিক আছে, লম্ব সমদ্বিখণ্ডক আগে ফেলছি। লম্ব সমদ্বিখণ্ডকের উপর 4 সেন্টিমিটার দূরে পি বিন্দুতে, তাইলে এই দূরত্বটার মান কত? এই দূরত্বটার মান হচ্ছে 4 সেন্টিমিটার। আর যেহেতু লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে এখানে ও বিন্দু বললে এইটুকুর ডিস্টেন্স কত? এইটুকুর ডিস্টেন্স 3 সেন্টিমিটার। এইটুকুর ডিস্টেন্স কত? এইটুকুর ডিস্টেন্সও 3 সেন্টিমিটার। খুব ভালো কথা। এইখানে বলছে একটা পি বিন্দু বসাইতে, তো আপনি মনের মাধুরী মিশায় এখানে একটা পি বিন্দু বসাই দিলেন। ও পি বিন্দুর মধ্যে একটা চার্জও আবার আপনাকে বসাইতে বলছে, সেইটার মানও দিয়ে দেওয়া আছে 1 × 10⁻⁻8 কুলম। তাহলে এখানে চার্জের মান কত? 1 × 10⁻1। আচ্ছা, বিন্দুটা এখানে আমি বসাই। বিন্দু হচ্ছে এই পি বিন্দু, আর এখানে চার্জ হচ্ছে 1 × 10⁻⁻8 কুলম। ঠিক আছে, আধানের উপর ক্রিয়াশীল। আচ্ছা, বল নির্ণয় করতে বলছে। তো এখানে আমাদেরকে কি বাইর করতে বলছে? এখানে আমাদেরকে সামেশন অফ এফ এর মান কত, লব্ধি বল কত, এইটা বাইর করতে বলছে। এখানে আমাদেরকে লব্ধি বল কত এইটা বাইর করতে বলছে না। প্রশ্ন তোলাটা অত নেসেসারি কিছু না। সো একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, আমি যদি এখান থেকে একটা অতিভুজ টান দেই এই বিন্দু বরাবর, আবার চিন্তা করলাম যে এইখান থেকেও একটা অতিভুজ টান দিলাম এই বরাবর। সো এই যে দুইটা অতিভুজ টান দিছি, এই অতিভুজের ভ্যালু কত? 5 সেন্টিমিটার। কারণ এখানে আছে 4, এখানে আছে 3, তাহলে যোগ করে স্কোয়ার করেন, এখানে 5 সেন্টিমিটার আসবে। পিথাগোরাসের উপপাদ্য, সিম্পল ব্যাপার। আবার এখানে আছে 3 সেন্টিমিটার, এইখানে আছে 4 সেন্টিমিটার, তাইলে এই ভ্যালুটাও কত আসবে? এই ভ্যালুটাও আসবে হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে দুই পাশেই দুইটা অতিভুজের মান কত হয়ে গেছে? দুই পাশেই দুইটা অতিভুজের মান 5। ভেরি গুড। অনেকেই আমাকে শ্রাবন্তী, সেজুতি, সাদিক, সুবাইতা অনেকেই কমেন্ট করে জানাইছো, ভেরি গুড। আচ্ছা, সো এখন খেয়াল করেন ফার্স্টে কি হবে। এ বিন্দুর চার্জ, এ বিন্দুর চার্জ এবং পি বিন্দুর চার্জ, এই দুইটা চার্জের মধ্যে একটা বল তৈরি হবে F1। এই F1 সমান সমান আসবে, যদি সূত্র লিখি, 1/4πε0 ইন্টু কিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। বা এইখান থেকে লিখতে পারবো F1 সমান সমান হচ্ছে 9 × 10⁹ ইন্টু, উপরে চার্জ দুইটার মান বসাই 4। আচ্ছা, এত কিছু লেখারই দরকার নাই। 4 × 10⁻⁻8 ইন্টু 10⁻⁻8 ডিভাইডেড বাই, সেন্টিমিটার আছে, সেন্টিমিটারটাকে আমরা মিটারে কনভার্ট করে ফেলতে চাই। সো এইখানে লিখবো 0.05, টোটালটার উপরে দিব হচ্ছে একটা স্কোয়ার। তাহলে এইখান থেকে লিখবো বা F1, এই F1 সমান কত হবে? আসো আমরা দেখে নেই। F1 সমান ছোট একটা মান আসবে, বেশ ছোট, 9 × 10⁹ ইন্টু 4 × 10⁻⁻16 ডিভাইডেড বাই 0.05, এটার উপর আবার স্কোয়ার। তাহলে ভ্যালুটা আসে হচ্ছে 1.44, 1.44 ইন্টু 10⁻³ নিউটন। তাহলে এইখান থেকে দেখো আমরা F1 বলের মানটা কত জেনে গেছি, এবং এই F1 এর ডিরেকশনটা কোন দিকে হবে বাবা? এই F1 এর ডিরেকশনটা হবে হচ্ছে এই বরাবর, এই বরাবর চলে যাচ্ছে হচ্ছে আমার F1 বলটা। এই বরাবর কে চলে গেছে? এই বরাবর চলে গেছে আমার F1 বলটা। এখন খেয়াল করেন, সিমিলার, সিমিলার এবার আপনি কি করবেন? এবার আপনি বি বিন্দুর চার্জ এবং পি বিন্দুর চার্জের মধ্যে, এই যে বি বিন্দুর চার্জ এবং পি বিন্দুর চার্জ, এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান বের করবেন। বলের মান এক্সাক্ট সেম আসবে, বলের মান এক্সাক্ট সেম আসবে, কারণ এখানে আমাদের সবকিছু সেম। তাইলে আর এখানে আমি অত গ্যাঞ্জাম করব না, আমি লিখে ফেলবো F2 সমান সমান হচ্ছে 1/4πε0, না লিখি, সরাসরি লিখে ফেলি 9 × 10⁻⁹ ইন্টু, প্লাস মাইনাস দিব না,
বল আর প্রাবল্যের ক্ষেত্রে প্লাস মাইনাস দিব না। 4 × 10⁻⁻8 × 10⁻⁻8 ডিভাইডেড বাই 0.05 টোটালটার উপরে স্কোয়ার, বা এইখান থেকে বলবো F2 সমান সমান কি, F2 সমান সমান হচ্ছে, সবাই একটু খেয়াল করি, F2 সমান আমরা কি লিখতে পারবো, এই ভ্যালুটাই লিখে দিব 1.44 10⁻³ 1.44 × 10⁻³ নিউটন। তাহলে এখান থেকে আমি হচ্ছে দ্বিতীয় বলটার মান কত সেইটাও বের করে ফেলছি, দ্বিতীয় বলটার মান কত সেটা বের করে ফেলছি, এবং দ্বিতীয় বলটার ডিরেকশন কোন দিকে হবে, এই হচ্ছে আমার 2 নাম্বার বলের ডিরেকশন, এই হচ্ছে আমার F2 এর ডিরেকশন, এই হচ্ছে আমার F2 এর ডিরেকশন, বুঝেন? তাইলে F1 আর F2, এখন খেয়াল করো F1 আর F2 এদের মাঝখানে একটা অ্যাঙ্গেল আছে, এখানে F1 আর F2 একই সরল রেখায় কাজ করতেছে না, F1 আর F2 একই সরল রেখায় কাজ করতেছে না। F1 আর F2, শান্ত বিশ্বাস কি বুঝছ নাই, দিক নিচের দিকেই তো হয়েছে, এই যে নিচের দিকে কাজ করতেছে, বল কাজ করতেছে নিচের দিকে, বলটা তো নিচের দিকেই কাজ করতেছে, আপনি কেন নিচের দিকে হলো না কেন, এটার মানে কি, বলটা তো নিচের দিকেই কাজ করতেছে, এই বিন্দু থেকে টান খেয়ে বল চলে আসছে নিচের দিকে, সো এইটাই তো বলের ডিরেকশন, F2 এর ডিরেকশন। দেখা যাচ্ছে না তীর চিহ্ন ডিরেকশন খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। F2 কাজ করতেছে কোন দিকে, F2 কাজ করতেছে নিচের দিকে। এখানে F1 প্লাস F2 যোগ করলে হবে না, এখানে F1 প্লাস F2 যোগ করলে হবে না, কেন F1 প্লাস F2 যোগ করলে হবে না, কারণ F1 আর F2 এর মাঝখানে, F1 আর F2 এর মাঝখানে দেখো একটা কোণ আছে, একটা আলফা আছে, এখানে আলফার মান 0 না, আলফার মান 180ও না, আমি কি কথা বুঝাইতে পারছি, এখানে আলফার মান 0 না, আলফার মান 180ও না। তাইলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমরা একটা পেজ যদি একটু বাড়ায় নিয়ে ফেলি, তাহলে এই ক্ষেত্রে খেয়াল করেন, আমি অপ্রয়োজনীয় জিনিসপত্রগুলোকে যদি একটু ইরেজ করে দেই, অপ্রয়োজনীয় জিনিসপত্রগুলোকে আমি একটু ইরেজ করে দিলাম, আছে আমাদের আগের স্লাইডে সবকিছুই আছে, ভয় পাওয়ার কিছু নাই। সো এবার একটু খেয়াল করেন, আমি জাস্ট এই ছবিটাকে একটু যদি বের করে এনে এখানে আঁকি, সো এই ডিরেকশন বরাবর কি হচ্ছে, এই ডিরেকশন বরাবর আমাদের একটা F1 বল গেছে, এই ডিরেকশন বরাবর আমাদের একটা F2 বল গেছে। এখন আপনি পারেন, আপনি চাইলে এখানে অ্যাঙ্গেলের মান বের করতে পারেন, অ্যাঙ্গেলের মান বের করা যায়, সেটা একটা উপায় হইতে পারে। তো আপনি যদি এখানে অ্যাঙ্গেলের মান বের করতে চান, তাহলে খেয়াল করেন আপনি আসলে কি করবেন, আপনার আগে ভিতরের এই অ্যাঙ্গেলটার মান জানা লাগবে। তো আপনি এই ভিতরের অ্যাঙ্গেলটার মান কি বলতে পারেন, এটাকে আপনি বললেন P, এটাকে বললেন হচ্ছে A, এইটাকে বললেন হচ্ছে B। তাহলে এই অ্যাঙ্গেলের মান আপনি কেমনে বের করবেন, সো এই অ্যাঙ্গেলের মান বের করার অজস্র উপায় আছে। তো আপনি এখানে ধরে নেন যে এই ভ্যালুটা কত, এই ভ্যালুটাকে আপনি ধরে নেন, সাপোজ এটাকে বললাম APB। সো অ্যাঙ্গেল অফ APB সমান সমান কি হবে, সো এই কোণের বিপরীত বাহুর মান কত, 6 সেন্টিমিটার, এই বাহুর মান কত, 5 সেন্টিমিটার, এই বাহুর মান কত, 5 সেন্টিমিটার। তাহলে অ্যাঙ্গেল অফ APB, এই যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল অফ APB, এই অ্যাঙ্গেলটার মান কত হবে, এই অ্যাঙ্গেলটার মান আমরা ট্রিগোনোমেট্রির কোসাইন সূত্র ব্যবহার করে বের করতে পারি। ট্রিগোনোমেট্রির কোসাইন সূত্র আপনাকে কি বলছে, আপনাকে বলছে cos of APB সমান সমান, আপনি যদি এই সূত্র লিখেন B² + C² - A² ডিভাইডেড বাই 2BC, বা এইখান থেকে আপনি অ্যাঙ্গেল অফ APB সমান সমান লিখতে পারবেন cos ইনভার্স B² এর মান 5² C² এর মান 5², A² এর মান 6² ডিভাইডেড বাই 2 ইন্টু 5 ইন্টু 5। সো এইটা ক্যালকুলেশন করলে, এইটা ক্যালকুলেশন করলে এখান থেকে অ্যাঙ্গেল অফ APB এর একটা মান চলে আসবে। একটু দেখে ফেলি, অ্যাঙ্গেল অফ APB, ইউ হ্যাভ অলরেডি রিটেন B to P ডিরেকশন, F2 উইল অলওয়েজ গো ডাউন, এখানেও F2 নিচের দিকেই আসতেছিল,
এখানেও F2 নিচের দিকেই আসতেছিল, তীর চিহ্নটা খেয়াল করেন, F2 নিচের দিকেই আসতেছিল, আমরা কোনো ডিরেকশন পাল্টাই নাই। আচ্ছা, সিয়াম অ্যাঙ্গেলটা বের করে ফেলছে আমাদের অনেক আগে আগে, তাহলে আমরা একটু দেখি 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার করলে আসে এত, ডিভাইডেড বাই 2 ডিভাইড বাই 5 ডিভাইড বাই 5 করলে আসে এত, শিফট কজ অ্যান্সার করলে আসে হচ্ছে 73.74 ডিগ্রি। আমরা এখান থেকে কি পেয়ে গেছি, আমরা এখান থেকে এই যে ভিতরের অ্যাঙ্গেলটার মান কত এইটা পেয়ে গেছি, ভিতরের অ্যাঙ্গেলটার মান কত আমরা হচ্ছে ওইটা জেনে গেছি। সো এই যে ভিতরের অ্যাঙ্গেলটার মান আপনি জেনে গেছেন, ভিতরের অ্যাঙ্গেলটার মান কত এইটা আপনি জেনে গেছেন, এই যে ভিতরের অ্যাঙ্গেল, সবাই একটু খেয়াল করেন। হ্যাঁ, মোটামুটি আমাদের প্লেসমেন্ট ঠিক আছে। সো আমরা হচ্ছে এই যে ভিতরের অ্যাঙ্গেলটা কত জেনে গেছি। সো আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে এইটা আলফা, আলফার মান কত আমাদের জানা দরকার, আলফার মানটা কত আমাদের জানা দরকার। সো আলফা সমান আপনি কি লিখতে পারেন, আলফা সমান আপনি লিখতে পারেন 180 ডিগ্রি মাইনাস এইটা 73.74 ডিগ্রি। সো এখান থেকে ক্যালকুলেশন করেন 180 মাইনাস 73.74 করলে আসে হচ্ছে 106.26 ডিগ্রি। ব্যাস, এইখান থেকে আপনি যদি লব্ধি বলের মান বের করতে চান তাইলে আপনি লিখতে পারবেন √f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার প্লাস 2f1 f2 কজ আলফা। এবং আপনি যদি tan থিটা বাইর করতে চান, আপনি ধরে নিলেন যে আপনার এই লব্ধিটা কোন বরাবর যাচ্ছে, আপনি ধরে নিলেন লব্ধিটা এই বরাবর যাচ্ছে, লব্ধিটা যাচ্ছে কোন বরাবর, লব্ধিটা যাচ্ছে হচ্ছে এই বরাবর। আমরা ধরে নিছি এই বরাবর কি আছে, এই বরাবর আছে হচ্ছে সামেশন এফ, এবং সামেশন এফ কত অ্যাঙ্গেল তৈরি করছে, ধরে নিলাম সামেশন এফ থিটা অ্যাঙ্গেল তৈরি করছে কার সাথে, F2 এর সাথে। তাহলে tan থিটা সমান কি লিখতে পারবো, অ্যাঙ্গেল যার সাথে সেটা নিচে সিঙ্গেল বসবে, উপরে বসবে F1 সাইন আলফা প্লাস নিচে বসবে F1 কজ আলফা। এই চ্যাপ্টারে কিন্তু আপনাকে ভেক্টরের অনেক কনসেপশন ব্যবহার করতে হবে, ভেক্টরের অনেক কনসেপশন ব্যবহার করতে হবে। F2 নিচের দিকে হইল, ভাইয়া এখানে একটা মাইনাস চার্জ আছে, বি বিন্দুতে একটা মাইনাস চার্জ আছে, আর এ পি বিন্দুতে একটা প্লাস চার্জ আছে। সো এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস। সো মাইনাস চার্জটা প্লাস চার্জটাকে আকর্ষণ করবে, মাইনাস চার্জটা প্লাস চার্জটাকে আকর্ষণ করবে, তাইলে বল কাজ করবে নিচের দিকে, বল কাজ করবে নিচের দিকে। কোন চায় নাই কে বলছে, তোমাকে বলছে বল কত বাইর করো, বল বাইর করতে বলছে। সো মনে রাখো বল হচ্ছে একটা ভেক্টর রাশি, তোমাকে ভেক্টর রাশি বের করতে বললে মানের সাথে দিক বের করে দিতে হবে, ম্যান্ডেটরি। এ আর বি এর মাঝখানে কি আকর্ষণ বল কাজ করতেছে এটা তোমার দেখার দরকার নাই, কারণ তোমাকে লব্ধি বল বের করতে বলছে কোথায়, এই চার্জটার উপরে, লব্ধি বল বের করতে বলছে এই চার্জটার উপরে। সো আমাদের সমস্ত ক্যালকুলেশন হবে এই চার্জের উপরে, যেই বিন্দুতে লব্ধি বল বের করতে বলছে ওই বিন্দুতে, ঠিক আছে। F1 নিচে হলো না কেন, F1 কেন নিচে হবে, এখানে একটা মানে তুমি কি একটা কোয়েশ্চেন করার সময় একটু চিন্তাও করো না। এখানে এখানে চার্জটা হচ্ছে পজিটিভ, এখানেও চার্জটা পজিটিভ। সো পজিটিভ পজিটিভকে বিকর্ষণ করবে, এটা কি বোঝা খুব কঠিন, পজিটিভ পজিটিভকে বিকর্ষণ করবে। সো বিকর্ষণ করছে বাইরের দিকে, এটা পজিটিভ এটাও পজিটিভ, তাহলে পজিটিভ পজিটিভকে বিকর্ষণ করবে বাইরের দিকে, খুব সিম্পল ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, কোণের সূত্র না বুঝলে তো আসলে ট্রিগোনোমেট্রি পড়াবো এখন। সূত্র
আমি বুঝাইতে পারবো না, সূত্র আবু নাইম ভাইয়াকে জিজ্ঞেস করবেন, নাইম ভাই আপনাদেরকে সূত্র প্রমাণ একদম 100 লিখে বুঝাই দিবে। ধরে নিলাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এ কোণের বিপরীত বাহু এ, বি কোণের বিপরীত বাহু বি, সি কোণের বিপরীত বাহু সি। তো আপনাকে সাপোজ এই অ্যাঙ্গেলটা বাইর করতে বলছে, তো আপনাকে কি বাইর করতে বলছে, এ অ্যাঙ্গেলটা কত। সো আপনি লিখবেন cos অফ এ ইজ ইকুয়ালস টু হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc, বা এইখান থেকে অ্যাঙ্গেল অফ এ সমান সমান হচ্ছে cos ইনভার্স ওই পুরাটা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। ঠিক আছে, এটা হচ্ছে ত্রিভুজের কোসাইন সূত্র, এটা হচ্ছে ত্রিভুজের কোসাইন সূত্র। বি থেকে পি এর দিকে যাবে, কিন্তু সেটা তো আমরা লিখবো না, কারণ আমরা পি বিন্দুতে লব্ধি বল বাইর করতে চাই। এটা আমরা পি বিন্দুতে লব্ধি বল বাইর করতে চাই। এটা তো অলরেডি করাই দিলে কেন কেন তোরা পারস না? হ্যাঁ, অন্য উপায় আছে, আপনি নানাবিধ উপায় বাইর করতে পারবেন। ওই সাইন থিটা, কস থিটা, লম্ব, তারপর টেন থিটা, এইসব সূত্র দিয়ে করতে হবে। ঠিক আছে, সূত্র বাবু, এটা সূত্র। ঠিক আছে, ত্রিকোণমিতিতে পড়াইছে। হ্যাঁ সিয়াম, তুই ঠিক বলেছিস, কজ না নিয়ে অন্য কিছু নিলে হইতো না, হইতো না। কারণ এরকম বিষমবাহু ত্রিভুজের অ্যাঙ্গেলের মান আমরা কোসাইন সূত্র দিয়েই বাইর করতে পারি। ঠিক আছে, ওকে, আসি আমরা আরো একটা বেশ ইম্পর্টেন্ট টপিকের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে গোলকের জন্য প্রাবল্য, এবং এইটাই আমাদের আজকের ক্লাসের মোটামুটি সবচেয়ে হিট হট বাম্পার টপিক। সো আমরা একটু সময় নিয়ে জিনিসটা পড়বো, যদিও সময় আমাদেরকে কতটা সাপোর্ট দিবে দেখা যাক। গোলক, সো গোলক বললেই আপনি চিন্তা করবেন গোলক হইতে পারে আপনার দুই রকম। একটা হইতে পারে হচ্ছে ফাঁপা গোলক, আরেকটা হইতে পারে হচ্ছে নিরেট গোলক। আচ্ছা, ফাঁপা গোলকের ক্ষেত্রে পরিবাহী এবং অপরিবাহী দুইটার জন্যই সেম সূত্র। ফাঁপা গোলকের ক্ষেত্রে পরিবাহী অপরিবাহী দুইটার জন্যই কেস সেম। কেন সেম, এটা আমরা সামনে গেলে দেখব। আর নিরেট গোলকের ক্ষেত্রে আবার দুই রকম হয়ে যাবে। নিরেট গোলকের ক্ষেত্রে পরিবাহীর জন্য কাহিনী যা হবে, নিরেট গোলকে পরিবাহীর জন্য কাহিনী যা হবে, অপরিবাহীর জন্য কাহিনী হবে তার চাইতে একটু ভিন্ন। তো এই জিনিসটা আমাদের সিলেবাসে নাই, তারপরও এইটা আমরা একটু দেখে রাখবো। এই টপিকটা আমাদের সিলেবাসে নাই, বাট এটা আমরা একটু দেখে রাখবো, যাতে আমাদের পরবর্তীতে এইচএসসির পরে অ্যাডমিশনের সময় গেলে ধাক্কা টাক্কা না লাগে, আমরা যাতে ইজিলি জিনিসপত্র হজম করতে পারি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে খেয়াল করেন, গোলককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নিরেট গোলক, একটা হচ্ছে ফাঁপা গোলক। ফাঁপা গোলক বললে সেইটা পরিবাহী নাকি অপরিবাহী এটা তোমার চিন্তা করার দরকার নাই। পরিবাহী বললেও যা হবে, অপরিবাহী বললেও তাই হবে। আর নিরেট গোলক বললে তখন আবার পরিবাহী এবং অপরিবাহী এই দুইটা একটু ভ্যারি করবে, এই দুইটার কেচ্ছা কাহিনী আলাদা হয়ে যাবে। ঠিক আছে, আসেন আমরা আমাদের জার্নি শুরু করি। তাইলে ফার্স্টে আমরা কি দেখব? ফার্স্টে আমরা দেখব হচ্ছে ফাঁপা গোলকের জন্য ফাঁপা গোলক। তো আমি এখানে পরিবাহী অপরিবাহী লিখলাম না, কারণ পরিবাহীর জন্য যা ঘটনা ঘটবে, ফাঁপা গোলক হইলে পরিবাহীর জন্য যা ঘটনা ঘটবে অপরিবাহীর জন্য একই ঘটনা ঘটবে। পরিবাহী অপরিবাহী সেম, পরিবাহী অপরিবাহী দুইটাই সেম। আচ্ছা, তাইলে আপনি চিন্তা করলেন যে আপনাকে একটা গোলক দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, গোলক আপনাকে এটা দিয়ে দেওয়া আছে। এখন যেহেতু ফাঁপা গোলক, তাহলে চার্জ কোথায় থাকবে? চার্জ থাকবে হচ্ছে পৃষ্ঠে। চার্জ কোথায় থাকবে? চার্জ সবসময় হচ্ছে পৃষ্ঠে থাকবে। এবার এইখানে একটা মজার কথা আমি বলবো, চার্জ সবসময় থাকবে হচ্ছে পৃষ্ঠে। আচ্ছা, এখন আপনাদেরকে আমি ক্লাসের মাঝখানে এরকম একটা কথা বলছিলাম, দেখেন আপনাদের মনে আছে কিনা, সেটা হচ্ছে বলরেখার ঘনত্ব আসলে প্রাবল্য। এরকম একটা কথা বলছিলাম, বাংলা কথা বলে লিখে দিছিলাম। কি বলছিলাম? বলরেখার ঘনত্ব
বলরেখার ঘনত্ব, বলরেখার ঘনত্বই আসলে প্রাবল্য। বলরেখার ঘনত্বই কি? বলরেখার ঘনত্বই হচ্ছে প্রাবল্য। এরকম একটা কথা আমাদের আজকের ক্লাসে আমরা বলেছিলাম, ভালো করে খাতার কোনায় লিখে বাক্সবন্দি করে লাল নীল দাগ দিয়ে রাখো। সো এই যে বলরেখার ঘনত্বই যে প্রাবল্য, এইটা আমাদের কি কাজে লাগে খেয়াল করেন। আপনি এখানে প্লাস চার্জ বসাইছেন, তাহলে বলরেখা কোন দিকে যাবে? বলরেখা যাবে এই দিকে। এখানে আপনি প্লাস চার্জ বসাইছেন, বলরেখা যাবে এই দিকে। এখানে প্লাস কিউ চার্জ, বলরেখা যাবে এই দিকে। এখানে প্লাস কিউ চার্জ, বলরেখা আসবে এই দিকে। প্লাস কিউ চার্জ, বলরেখা এই দিকে। প্লাস কিউ চার্জ, বলরেখা এই দিকে। প্লাস কিউ চার্জ, বলরেখা এই দিকে। এখানে প্লাস কিউ চার্জ, বলরেখা এই দিকে। সো বলরেখাগুলো র্যান্ডম বিভিন্ন দিকে ছড়ায় ছিটায় যাচ্ছে। সরি, বলরেখাগুলো কি করছে? বলরেখাগুলো বিভিন্ন দিকে এরকম ছড়ায় ছিটায় যাচ্ছে। এখন বিজ্ঞানীরা তোমাকে এরকম একটা কথা বলছে যে বাবু মনোযোগ দাও, এইটা চিন্তা করো যে বলরেখাগুলা সবগুলা পৃষ্ঠ থেকে না বের হয়ে, বলরেখাগুলা সবগুলা পৃষ্ঠ থেকে না বের হয়ে কেন্দ্র থেকে বের হচ্ছে। হ্যাঁ, কোথেকে বের হচ্ছে? কেন্দ্র থেকে। বলরেখাগুলা সব পৃষ্ঠ থেকে না বের হয়ে কেন্দ্র থেকে বের হচ্ছে। ধরে নিছি আমরা, তাত্ত্বিকভাবে ধরে নিছি যে সবগুলা বলরেখা কেন্দ্র থেকে বের হচ্ছে। সবগুলা বলরেখা কোথেকে বের হচ্ছে? কেন্দ্র থেকে বের হচ্ছে। তাইলে সবগুলা বলরেখা যদি কেন্দ্র থেকে বের হয়, তাহলে এই বলরেখা গেল, এই বলরেখা গেল, এই বলরেখা চলে গেল, এই বলরেখা চলে আসলো, এই বলরেখা চলে আসলো। বলরেখাগুলা সব বের হয়ে যাচ্ছে। এই সবগুলা বলরেখা এরকম বের হয়ে গেল, সবগুলা বলরেখা এরকম বের হয়ে গেল, সবগুলা বলরেখা এরকম বের হয়ে গেল। তাইলে আপনি একটু চিন্তা করেন দেখি, এবার এই ছবিটা দেখে চিন্তা করেন, বলরেখাগুলা পৃষ্ঠ থেকে বের হয়ে গেলে ঘনত্ব যাই হইতো, ধরো তুমি এখানে যে কোনো একটা র্যান্ডম এলাকা চিন্তা করলে যে এইটুকু এলাকায় প্রাবল্যের মান কত, এটা আমরা বাইর করতে চাই। তো এখানে পৃষ্ঠ থেকে বের হইলেও যতগুলা বলরেখা ঢুকতেছে, কেন্দ্র থেকে গেলেও ঠিক একই পরিমাণ বলরেখা ঢুকতেছে। বলরেখার ঘনত্বের কোনো পরিবর্তন হয়েছে? বাহির থেকে পৃষ্ঠ থেকে গেলে যা হবে কেন্দ্র থেকে গেলেও তাই হবে না? পৃষ্ঠ থেকে গেলে যা হবে কেন্দ্র থেকে গেলেও তাই হবে, একই ঘটনা ঘটবে। সো এই কারণে সবসময় মনে রাখেন, আমরা সকল দূরত্ব গোলকের কেন্দ্র থেকে পরিমাপ করব। সকল দূরত্ব গোলকের কেন্দ্র থেকে পরিমাপ করব। সো দূরত্ব কোত্থেকে পরিমাপ করব? দূরত্ব পরিমাপ করব হচ্ছে গোলকের কেন্দ্র থেকে। কেন গোলকের কেন্দ্র থেকে পরিমাপ করব? কারণ কেন্দ্র থেকে বলরেখা বের হইলে বলরেখার ঘনত্ব যা হইতো, যদি বাহির থেকে যায় তখনও বলরেখার ঘনত্ব তাই হবে। বলরেখার ঘনত্বের কোনো পরিবর্তন নাই, বলরেখার ঘনত্বের কোনো পরিবর্তন নাই। কেন্দ্র থেকে বলরেখা গেলে যা হবে, কেন্দ্র থেকে বলরেখা গেলে যা হবে, পৃষ্ঠ থেকে বলরেখা গেলেও তাই হবে, একই ঘটনা ঘটবে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এইটুকু জিনিসপত্র আমরা বুঝতে পারলাম। তো এইবার আসেন আমরা জাস্ট সূত্রগুলো একটু দেখে নেই। সূত্রের ক্ষেত্রে এমন আহামরি কঠিন কিছুই আমাদের করতে হবে না। আমি তিনটা বিন্দু ধরে নিলাম। এই হচ্ছে একটা বিন্দু, এ বিন্দু, যেটা হচ্ছে বাইরে অবস্থিত। এই হচ্ছে একটা বিন্দু, যেটা হচ্ছে বি বিন্দু। আর আরেকটা বিন্দু মনে করলাম এই হচ্ছে একটা বিন্দু, সি বিন্দু। ঠিক আছে, তাহলে কেন্দ্র থেকে এ বিন্দুর দূরত্ব কত? ধরে নিলাম স্মল আর। কেন্দ্র থেকে বি বিন্দুর দূরত্ব কত? ধরে নিলাম এটা হচ্ছে রেডিয়াস ক্যাপিটাল আর। আবার কেন্দ্র থেকে সি বিন্দুর দূরত্ব কত? এইটাকেও ধরে নিলাম হচ্ছে স্মল আর। তাহলে খেয়াল করেন আমরা এখান থেকে কি করতে পারবো। ফার্স্ট অফ অল, এ বিন্দুতে আপনি যখন প্রাবল্যের মান বের করতে যাবেন, ই অফ এ সমান সমান আপনি লিখতে পারবেন 1/4 পাই এপসাইলন নট ইনটু কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার, যেখানে
আর মানে কি? আর মানে হচ্ছে কেন্দ্র থেকে বিন্দুর দূরত্ব। আর মানে কি? আর মানে হচ্ছে কেন্দ্র থেকে বিন্দুর দূরত্ব। খুব ভালো কথা। ই অফ বি বাইর করতে যান, বি বিন্দু কোথায়? পৃষ্ঠে। তাহলে 1/4πε0 কিউ বাই আর স্কয়ার। এখানে আর মানে কি? আর মানে হচ্ছে ব্যাসার্ধ, একই কথা। আচ্ছা, লাস্ট একটা জিনিস আছে, ই অফ সি। এটা কোথায়? এটা হচ্ছে অভ্যন্তরে। সো আমরা এখানে তিনটা বিন্দু দেখলাম। ই অফ এ কোথায়? ই অফ এ হচ্ছে বাইরে, ই অফ এ হচ্ছে বাইরে কোথাও, ই অফ বি হচ্ছে পৃষ্ঠে, আর ই অফ সি কোথায়? ই অফ সি হচ্ছে অভ্যন্তরে। ই অফ সি কোথায়? অভ্যন্তরে। এখন এই যে অভ্যন্তরের প্রাবল্যের মান আমরা বের করতে চাই, এইটার জন্য একটা মজার ঘটনা এখানে আপনাকে একটু দেখাই, ছোট করে দেখাচ্ছি, বেশি জায়গা নাই আমাদের। সবাই একটু চিন্তা করেন যে এখন আপনি প্রাবল্য বের করতে চাচ্ছেন কোথায়? এরকম যে কোনো একটা বিন্দুতে। সবাই মনোযোগ দেন। প্রাবল্য কোথায় বের করতে চাচ্ছি? অভ্যন্তরে, ভিতরে কোথাও প্রাবল্য বের করতে চাচ্ছি। সো ভিতরে যদি প্রাবল্য বের করতে চাই, তাহলে এইখানে প্লাস কিউ, 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 এইখানে প্লাস কিউ। তাহলে একটু মনোযোগ দেন, খুব সিম্পল কথা। ধরেন এইটারে আপনি এরকম দুই ভাগে ভাগ করছেন অনুভূমিক ভাবে। অনুভূমিক ভাবে আপনি কি করছেন? এটাকে দুই ভাগে ভাগ করে ফেলছেন। এর উপরের দিকে যতগুলা চার্জ আছে, নিচের দিকেও সমপরিমাণ চার্জ আছে। উপরের দিকে যতগুলা চার্জ আছে, নিচের দিকেও সমপরিমাণ চার্জ আছে। তাহলে উপরের দিকে প্রাবল্যের মান যা হবে, নিচের দিকেও প্রাবল্যের মান একই হবে। উপরের দিকে আর নিচের দিকে প্রাবল্যের মান সেম হবে। এন্ড আপনি বলতে পারেন, ভাইয়া এটা তো আপনি সমান সমান করে কাটছেন। যদি সমান সমান করে না কাটতাম, যেমন ধরেন আমি এই বরাবর কাটে দিলাম, এই বরাবর আমি কাটলাম, সি বিন্দুকে ধরে এই বরাবর কাটলাম, তাহলে এইখানে খেয়াল করেন, এই পাশটায় চার্জের মান কম, এই পাশটায় চার্জের মান কম, এই পাশটায় চার্জের মান বেশি, এই পাশটায় চার্জের মান বেশি। কিন্তু খেয়াল করেন, এ পাশের কম চার্জ, কম চার্জের সাথে দূরত্বও কম। চার্জের মান কম কিন্তু দূরত্বের পরিমাণটাও কি? কম। আবার এখানে চার্জের মান বেশি কিন্তু দূরত্বের পরিমাণটাও কি? বেশি না, অনেক দূরে দূরে অবস্থিত। আলটিমেটলি গোলকের অভ্যন্তরে আপনি যখন ঢুকবেন, তখন ডান পাশের প্রাবল্য বাম পাশের প্রাবল্যের সমান, উপরের প্রাবল্য নিচের প্রাবল্যের সমান, কোনাকুনি প্রাবল্য এই পাশের কোনাকুনি প্রাবল্যের সমান। আলটিমেটলি গোলকের অভ্যন্তরে আপনি যখন প্রাবল্য বাইর করতে যাবেন, তখন ফাঁপা গোলকের ক্ষেত্রে সবসময়কার জন্য মনে রাখেন, গোলকের অভ্যন্তরে প্রাবল্যের মান হবে 0। ফাঁপা গোলকের অভ্যন্তরে প্রাবল্যের মান কি হবে? ফাঁপা গোলকের অভ্যন্তরে প্রাবল্যের মান সবসময় 0 হবে। কেন? কারণ ডান পাশের প্রাবল্য বাম পাশের প্রাবল্যের সমান, উপরের প্রাবল্য নিচের প্রাবল্যের সমান, মানে আলটিমেটলি ঘটনা সেম। ঠিক আছে, তাহলে ছবিটা কি রেখে দিব? ছবিটা রেখে দিলে তোদের ভালো হইতো, রেখে দিতে পারি। এই যে এরকম একটা ঘটনা, বাট এখানে প্রাবল্যের মান কি আসবে? এখানে প্রাবল্যের মান আসবে হচ্ছে 0। প্রাবল্যের মানটা এখানে চলে আসবে হচ্ছে 0। ঠিক আছে। আচ্ছা, ওই যে মোট প্রাবল্যের মান, ডান পাশে যতটুকু প্রাবল্য যাচ্ছে আর বাম পাশে যতটুকু প্রাবল্য যাচ্ছে, এই মোট প্রাবল্যের মান সমান। ডানে যদ্দূর প্রাবল্য বামেও তদ্দূর প্রাবল্য। সো ডান বাম কাটাকাটি হয়ে যাবে। উপরে যদ্দূর প্রাবল্য নিচেও তদ্দূর প্রাবল্য। সো উপরে নিচে প্রাবল্যের মান কাটাকাটি হয়ে যাবে। ঠিক আছে, 10, 15। আচ্ছা, তো এটা গেল হচ্ছে ফাঁপা গোলকের কথা, এটা গেল হচ্ছে ফাঁপা গোলকের কথা। সো এইবারে চলে আসি আমরা হচ্ছে নিরেট পরিবাহী গোলক। আমরা এবার চলে আসব হচ্ছে নিরেট পরিবাহী গোলক।
এবং মজার কথা হচ্ছে এই নিরেট পরিবাহী গোলক, নিরেট পরিবাহী গোলক দিয়ে আমি আসলে কি বুঝাবো জানিস? নিরেট পরিবাহী গোলক দেখলে আমি আসলে চিন্তা করব এইটা হচ্ছে ফাঁপা গোলক। কেন এরকমটা আমি চিন্তা করব সেটা বলে দিচ্ছি, বাট আমার কথা হচ্ছে যেখানেই আমি দেখব নিরেট পরিবাহী গোলক সেটাকে আমি চিন্তা করব হচ্ছে ফাঁপা গোলক। কেন এরকমটা আমার চিন্তা হচ্ছে? ধরেন এইটা একটা গোলক আছে, এখন এটা তো নিরেট, নিরেটের ভিতরে মাল মশলা আছে, পদার্থ আছে। তো আপনি এখানে চার্জ বসাইলেন কিউ, এখানে কিউ, আপনি সবগুলা প্লাস কিউ চার্জ এখানে বসাইলেন, আমি হচ্ছে এখানে কোটি কোটি কিউ চার্জ বসাইলাম। এখন পরিবাহীর মধ্যে চার্জগুলো তো একে অপরকে কি করবে? বিকর্ষণ করবে, বিকর্ষণ করবে, ধাক্কাধাক্কি করবে, মারামারি করবে। তো এই বিকর্ষণ, ধাক্কাধাক্কি, মারামারি করে মুহূর্তের মধ্যে এই গোলকটা এরকম একটা সিস্টেম ধারণ করবে যে সবগুলো চার্জ গোলকের পৃষ্ঠে চলে যাবে। সবগুলো চার্জ কই চলে যাবে? সবগুলো চার্জ চলে যাবে হচ্ছে গোলকের পৃষ্ঠে, সবগুলো চার্জ গোলকের পৃষ্ঠে চলে গেল। সো আলটিমেটলি আপনি এখান থেকে লিখতে পারবেন ই ইজ ইকুয়ালস টু হচ্ছে 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। এই সূত্র দিয়ে মনে রাখলেই চলে। আর মানে হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব। আর দিয়ে কি বুঝাই? আর দিয়ে বুঝাই হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব। এবং এই সূত্র কোন কোন কেসে কাজে লাগবে? বাইরে বা পৃষ্ঠে, বাইরে বের করতে বলুক বা পৃষ্ঠে বের করতে বলুক, দুইটার ক্ষেত্রেই আমাদের সূত্র হচ্ছে 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। ধরো এখান থেকে এইটুক পর্যন্ত দূরত্ব কত? আর। এইটার জন্য যা হবে, আবার এখান থেকে এইটুক পর্যন্ত দূরত্ব, এইটার ক্ষেত্রে কি হবে? এইটার ক্ষেত্রে আর সমান সমান হবে ক্যাপিটাল আর। সো পৃষ্ঠে বা বাইরে হইলে 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। আর যদি অভ্যন্তরে হয়, যদি ই হয় কোথায়? অভ্যন্তরে। তো অভ্যন্তরে যদি হয় তখন আমরা লিখব 0। তখন প্রাবল্যের মান কত আসবে? তখন প্রাবল্যের মান চলে আসবে 0। তো এটা কার ক্ষেত্রে? এইটা হচ্ছে নিরেট পরিবাহী গোলকের ক্ষেত্রে। ঋণাত্মক রাখলেও একই ঘটনা হইতো। সবগুলা ঋণাত্মক চার্জ, ঋণাত্মক চার্জগুলা পরস্পর পরস্পরকে বিকর্ষণ করত। সো বিকর্ষণ করে সবগুলা ঋণাত্মক চার্জ পৃষ্ঠে চলে যাইতো। সবগুলা ঋণাত্মক চার্জ কই চলে যাইতো? পৃষ্ঠে চলে যাইতো। ঠিক আছে? আচ্ছা, সো এখান থেকে এইটুক পর্যন্তই আমাদের এইচএসসি সিলেবাসে আছে, এইটুক পর্যন্তই আমাদের জিনিসপত্র আছে। বাট আমরা এইখানে একটু অ্যাডভান্স পড়ালেখাটা দেখে নিব। আর যদি এতক্ষণে খুব বেশি মাথা ব্যথা শুরু হয়ে যায়, আপনি লিভ নিতে পারেন। এখান থেকে আমরা একটু অ্যাডভান্স একটু পড়ালেখা দেখব, এবং এইখান থেকে আমরা দেখব হচ্ছে নিরেট অপরিবাহী গোলক, নিরেট অপরিবাহী গোলক। কি প্লাস্টিক প্লাস্টিক শুরু করেছিস ক্লাসের মধ্যে এসে? পালাই গেল নাকি? নিরেট অপরিবাহী গোলক। তাহলে খেয়াল করেন, আমরা একটা নিরেট অপরিবাহী গোলক চিন্তা করি। ধরে নিলাম এই হচ্ছে একটা নিরেট অপরিবাহী গোলক। একটু বড় করে আঁকতে হবে গোলকটা, কারণ কাহিনী আছে। এইবার আপনি গোলকের ভিতরে চার্জ রাখতে পারবেন, কারণ এইটা অপরিবাহী। যেহেতু এটা অপরিবাহী, এখানে চার্জগুলা পরস্পর পরস্পরকে বিকর্ষণ করবে। ঘটনা ঠিক, বিকর্ষণ করবে, কিন্তু বিকর্ষণ করে এরা ধাক্কা খেয়ে পৃষ্ঠে চলে যাইতে পারবে না। এরা ধাক্কা খেয়ে পৃষ্ঠে চলে যাইতে পারবে না। আচ্ছা, সো তিনটা কেস হইতে পারে। তিনটা কেস কি কি? আমি ধরে নিলাম কেন্দ্র থেকে একটা দূরত্ব হচ্ছে এ বিন্দু, এ বিন্দু হচ্ছে বাইরে, কেন্দ্র থেকে একটা দূরত্ব হচ্ছে বি বিন্দু, আর কেন্দ্র থেকে আরেকটা দূরত্ব হচ্ছে সি বিন্দু। তাহলে খেয়াল করি তিনটার ক্ষেত্রে কাহিনী যেটা হবে, পৃষ্ঠে আর বাইরে কোনো সমস্যা নাই। ই অফ এ সমান হচ্ছে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, যেখানে আর মানে কি? আর মানে হচ্ছে
কেন্দ্র থেকে দূরত্ব। আর দিয়ে কি বুঝাই? আর দিয়ে বুঝাই হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব। ই অফ বি সমান কি আসবে? ই অফ বি সমান আসবে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে আর ইকুয়ালস টু ব্যাসার্ধ। ঠিক আছে, আচ্ছা এখন 3 নাম্বার কাহিনীটা কি? 3 নাম্বার কাহিনীটা হচ্ছে গোলকের অভ্যন্তরের কোনো একটা বিন্দু। তাইলে গোলকের অভ্যন্তরের কোনো একটা বিন্দু যদি হয়, আমরা এখানে যেটা করব, এইখানে আমরা একটা ছোট গোলক চিন্তা করব। এখানে আমরা এইরকম একটা ছোট গোলক চিন্তা করব এবং এই যে সি বিন্দুটা আছে, এই সি বিন্দুতে প্রাবল্য ক্রিয়েট করতে পারবে শুধুমাত্র মাঝখানের চার্জগুলা। শুধুমাত্র মাঝখানে যেই চার্জগুলো আছে, লাস্ট কথা বুঝে নেন, শুধুমাত্র মাঝখানে যেই চার্জগুলো আছে, এই চার্জগুলা এই সি বিন্দুতে প্রাবল্য ক্রিয়েট করতে পারবে, কারণ এদের সবার ডিরেকশন আসবে সেম, একই দিকে। কিন্তু বাইরে যেই চার্জগুলো আছে, আমি মনে করলাম বাইরে অনেকগুলা চার্জ ছিল, এখানে প্লাস কিউ ছিল, এখানে প্লাস কিউ ছিল, এইখানে প্লাস কিউ ছিল, এখানে প্লাস কিউ ছিল, আর অনেক চার্জ ছিল। এখন এখানেও ঘটনা আগের মতো। ঘটনা আগের মতো মানে কি? ধরেন আপনি এই বরাবর কাইটে ফেললেন, এই বরাবর আপনি কাইটে ফেললেন, তাহলে নিচের দিকে যতগুলা চার্জ আছে তাদের দূরত্ব কম, তাহলে নিচের দিকে চার্জ দূরত্ব কম, টান দিবে। আবার উপরের দিকে চার্জের মান বেশি, টান দিবে, কিন্তু আবার দূরত্ব বেশি। সো উপরে নিচে প্রাবল্য সমান হয়ে যাবে। সো সি বিন্দুতে প্রাবল্য তৈরি করবে কে? সি বিন্দুতে প্রাবল্য তৈরি করবে এই যে গোলকের অভ্যন্তর, ভিতরে একটা গোলক দেখতে পাচ্ছি, এই গোলকের অভ্যন্তরের চার্জগুলা। তাহলে আমি কি বলবো? আমি বলবো ধরি সি বিন্দু পর্যন্ত ব্যাসার্ধ চিন্তা করে নতুন গোলকের চার্জ। এখন নতুন গোলকের চার্জের তো মান পরিবর্তন হবে, তো নতুন গোলকের চার্জের মান ধরে নিলাম কিউ প্রাইম। নতুন গোলকের চার্জের মান কত? নতুন গোলকের চার্জের মান আমি ধরে নিলাম হচ্ছে কিউ প্রাইম। তো এই কিউ প্রাইমের মানটা কিভাবে আসবে সেটা একটু চিন্তা করেন। যখন পুরা আয়তন ছিল 4/3πr³, 4/3πr³ আয়তনে চার্জ আছে কিউ পরিমাণ, তাহলে একক আয়তনে চার্জ আছে কিউ ডিভাইডেড বাই 4/3π ক্যাপিটাল r³। সুতরাং 4/3π স্মল r³ চার্জ আছে হচ্ছে কিউ ইন্টু 4/3πr³ ডিভাইডেড বাই 4/3π ক্যাপিটাল r³। বেশ কিছু জিনিস কাটাকাটি চলে যাবে, 4/3π কাটাকাটি চলে গেল। তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি? এইখান থেকে আমরা পাচ্ছি কিউ প্রাইম সমান সমান হচ্ছে কিউ ইন্টু r³ ডিভাইডেড বাই ক্যাপিটাল r³। সুতরাং আপনি যদি বের করতে চান সি বিন্দুতে প্রাবল্য কত, তাহলে সি বিন্দুতে প্রাবল্য আসবে 1/4πε0 ইন্টু কিউ প্রাইম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এইটা সমান সমান আসবে 1/4πε0। কিউ প্রাইমের মান কত? কিউ ইন্টু r³ ডিভাইডেড বাই স্মল আর স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল r³। বা এইখান থেকে লিখতে পারবো ই অভ্যন্তরে, ই অভ্যন্তরে মান কত আসবে? 1/4πε0 কিউ আর ডিভাইডেড বাই r³। এই একটা জিনিস আমরা একটু এক্সট্রা পড়ে নিছি। এই জিনিসটা আমাদের এইচএসসি লাইফে হয়তো খুব বেশি আমাদেরকে জিজ্ঞেস করবে না, দরকার হবে না, বাট যদি আমরা জেনে রাখি, জ্ঞান তো আসলে বৃথা যাবে না, তো জাস্ট আমরা একটু জেনে রাখলাম। বুঝতে পারছি? জাস্ট সূত্রটা মনে রাখেন, অনেক বেশি গ্যাঞ্জাম লাগলে জাস্ট সূত্রটা মনে রাখেন, ঠিক আছে?
আমি রিভিউ করে দিতেই পারি, বাট আমার ছোট্ট দুইটা গ্রাফ দেখানো দরকার। সো দুইটা গ্রাফ আমি যদি একটু দেখায় দেই, তাহলে এইখানে আমি আঁকবো হচ্ছে ই বনাম আর এর গ্রাফ। আর মানে হচ্ছে কি, আর মানে হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব, আর মানে হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব। তাহলে এইটা আমি কার জন্য দেখতেছি, এইটা আমি দেখতেছি হচ্ছে ফাঁপা অথবা নিরেট পরিবাহী, ফাঁপা অথবা নিরেট পরিবাহীর জন্য। তাহলে ফাঁপা গোলকের অভ্যন্তরে কোনো প্রাবল্য নাই, ফাঁপা গোলকের অভ্যন্তরে কোনো প্রাবল্য নাই। ঠিক যেই মুহূর্তে আর এর মান ওর রেডিয়াসের সমান, সেই মুহূর্তে প্রাবল্যের মানটা হয়ে যায় সর্বোচ্চ। বাকি ক্ষেত্রে প্রাবল্যের মান বর্গের ব্যস্তানুপাতে হ্রাস পাইতে থাকে, কারণ ই সমান 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, বর্গের ব্যস্তানুপাতে হ্রাস পাইতে থাকে। ঠিক আছে, আচ্ছা। আর আমরা যদি আরেকটা কেস একটু দেখে নেই, আরেকটা কেস কি হবে, আরেকটা কেস হবে হচ্ছে নিরেট অপরিবাহীর জন্য। এটা হচ্ছে ই বনাম আর, এইটা হচ্ছে নিরেট অপরিবাহী, এটা হচ্ছে নিরেট অপরিবাহীর জন্য। সো এইখানেও হচ্ছে আমি ধরে নিলাম আর এর মান হচ্ছে আর। এখন ফাঁপা গোলকের অভ্যন্তরে, ফাঁপা গোলকের অভ্যন্তরে প্রাবল্যের মান 0 ছিল, কিন্তু নিরেট গোলকের অভ্যন্তরে প্রাবল্যের মান 0 না, প্রাবল্যের একটা মান আছে। এবং মজার কথা দেখেন, 1/4πε এইটা একটা কনস্ট্যান্ট, কিউ এর মান কনস্ট্যান্ট, আর কিউব এইটাও একটা কনস্ট্যান্ট। তার মানে এই জায়গা থেকে এরকম একটা ব্যাপার চলে আসে, ই অভ্যন্তর, ই অভ্যন্তর ইজ প্রপোর্শনাল উইথ আর, দূরত্বের সাথে সম্পর্কটা হচ্ছে সমানুপাতিকের মতো, দূরত্বের সাথে সম্পর্কটা হচ্ছে সমানুপাতিকের মতো। তাহলে এইখানে গ্রাফটা হবে হচ্ছে টাক 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 এই পর্যন্ত, এইখান থেকে গ্রাফ হবে এইরকম, কারণ এইটুকু জায়গায় ই সমান হচ্ছে 1/4πε0 কিউ ইন্টু আর ডিভাইডেড বাই আর কিউব, এবং এই জায়গায় চলে যাবে এরকম, কারণ এইখানে ই সমান হচ্ছে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। দ্যাটস অল, দ্যাটস অল। বলেন, একটু সময় নিয়ে পড়তে হবে আমাদের, যেহেতু সময় আছে, আমরা একটু সময় নিয়েই পড়তে চাচ্ছি, এবং চাচ্ছি অ্যাজ মাচ অ্যাজ পসিবল যতটা ভালোভাবে জিনিসপত্রগুলো বোঝা যায় সবকিছু বুঝতে। নিরেটের অভ্যন্তরে 0 হবে না, কারণ মানে নিরেট পরিবাহী হইলে 0 হবে, কারণ পরিবাহীর ক্ষেত্রে চার্জগুলো সবাই পৃষ্ঠে চলে যায়, পরিবাহীর ক্ষেত্রে চার্জগুলো সবাই পৃষ্ঠে চলে যায়। পজিটিভ নেগেটিভ একসাথে থাকতে পারে না কখনো, পজিটিভ নেগেটিভ একসাথে তো কখনো থাকবে না। ধর তুই বললি যে +10 কুলম আর -25 কুলম একসাথে ঢুকাই দিছি, তো এরা তো আলটিমেটলি +10 -25 সমান সমান -15 এরকম একটা ভ্যালু তৈরি করে ফেলবে, এরকম একটা ভ্যালু তৈরি করে ফেলবে। ঠিক আছে, বুঝতে পারছেন শাম্মী আপু? থ্যাংক ইউ সো মাচ। আরে না, সহজ, পড়তে হবে, পড়তে হবে ভাই। মানে এটা তো ক্লাস 2 না, ক্লাস 8 না, ইভেন এসএসসিও না, এইটা এইচএসসি। সো এইচএসসি তে তো অবশ্যই আপনাকে একটু মানে সময় নিয়ে পড়তে হবে, পড়ালেখা বেশি ভাই। এইচএসসি সায়েন্সে পড়ালেখা অনেক বেশি। আপনি যদি হুতাশ খুশিতে আবেগে ঠেলায় ঘুরতে আপনি যদি এইচএসসির সায়েন্স নিয়ে থাকেন, কঠিন কঠিন। আর আপনি যদি পড়া বোঝেন, আপনার যদি সায়েন্স ব্যাপারটা ভাল লাগে, কোনো একটা কিছু কেন হচ্ছে কিভাবে হচ্ছে এটা যদি আপনি বোঝেন, রেগুলার ক্লাস করেন, টেক্সট বইটা ফলো করেন, আমাদের অ্যানোটেড ক্লাস লেকচার সাথে রাখেন, এর পরে যদি পড়ালেখা করেন, আপনি দেখবেন সহজ, পড়লে সহজ, না পড়লে বেশ কঠিন, না পড়লে বেশ কঠিন। এই চ্যাপ্টারের অন্য কোনো টপিক বাকি আছে? জিম, এমন মায়ের খাবি, এমন মায়ের খাবি, একদম মায়ের দিয়ে তক্তা বানায় দিব। চেষ্টা করতে হবে, চেষ্টা
করতে হবে। ঠিক আছে, অ্যাডভান্স জিনিসটা এমন আহামরি কিছু না। আমরা বলছি এইটা হচ্ছে একটা কয় মিনিট সময় আছে, এটা হচ্ছে একটা নিরেট অপরিবাহী গোলক। সো পরিবাহী গোলকে যেটা হয়েছিল যে আপনি মাঝখানে কতগুলা চার্জ ঢুকাই দিছিলেন, কিন্তু এরা সবাই ছড়ায় গেছে, এরা সবাই চতুর্দিকে ছড়ায় ছড়ায় গেছে। কিন্তু অপরিবাহী গোলকের ক্ষেত্রে এরকম ছড়ায় যাইতে পারবে না, ওরা ভিতরেই আবদ্ধ থাকবে, যে যেখানে আছে ও ওইখানেই থাইকে যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে অভ্যন্তরের একটা বিন্দু আমি চিন্তা করলাম যে এই গোলকের অভ্যন্তরে একটা বিন্দু ধরে নিলাম, এটা হচ্ছে সি বিন্দু। এখন এই সি বিন্দুর মধ্যে আপনার প্রাবল্য কত বাইর করতে বলছে। তো আমি বলছি যে এই সি বিন্দুতে প্রাবল্য আসলে তৈরি করবে এই সি বিন্দুকে ব্যাসার্ধ চিন্তা করে। এই সি বিন্দুকে ব্যাসার্ধ চিন্তা করে আমি যদি একটা গোলক পাই, এই সি বিন্দুকে ব্যাসার্ধ চিন্তা করে আমি যদি একটা গোলক পাই, তাইলে এই গোলকের অভ্যন্তরের মোট চার্জ এরা আসলে প্রাবল্য তৈরি করবে। তো এই গোলকের অভ্যন্তরে মোট চার্জ কত, ধরে নিছি কিউ প্রাইম। তাইলে প্রাবল্যের মান কত আসবে, 1/4πε0 কিউ প্রাইম বাই আর স্কোয়ার। এই কিউ প্রাইমের মান কত, গ্রাফ অবশ্যই ইম্পর্টেন্ট, গ্রাফ অবশ্যই অবশ্যই ফাটাফাটি ইম্পর্টেন্ট। নাইলে তোমাকে রাইতের 9টা বাজে আমি তোমাকে দায়কে নিয়ে গ্রাফ পড়াচ্ছি, অদ্ভুত বাচ্চা লোক, কি যে জিজ্ঞেস করিস তোরা। তাহলে এটা ছিল ওর আদি আয়তন 4/3πr কিউব, কারণ আমরা ব্যাসার্ধকে ধরে নিছিলাম আর। তাহলে 4/3πr কিউব আয়তনে চার্জ আছে কিউ, একক আয়তনে চার্জ আছে কিউ/4/3πr কিউব। আর এখন স্মল আর কিউব, এখানে আর মানে কি, আর মানে হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব, আর মানে হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব। তাহলে এইটুকু আয়তনে চার্জ আছে কত, আয়তন দিয়ে গুণ করে ফেললাম, তাহলে এখান থেকে কিউ প্রাইমের মান পেয়ে গেলাম। ব্যাস, কিউ প্রাইমের মান বসাই দিছি, ক্যালকুলেশন করছি, দ্যাটস অল। বুঝতে পারছেন? স্থির তড়িতে যতগুলা ক্লাস লাগে আমরা নিব। স্থির তড়িৎ খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এইটা ঠিকঠাক মতো পড়ার জন্য, এইটা হয়তো এইচএসসি তে আসবে না, এটা মেবি বুয়েট অ্যাডমিশন টেস্টে আসতে পারে, মেবি এটা বুয়েট অ্যাডমিশন টেস্টে আসতে পারে, এইচএসসি তে আসার চান্স কম। পড়ে ফেললেন, দেখেন একাডেমিকের ক্লাসে আপনি বুয়েটের কনসেপশন বুঝে যাচ্ছেন, কত ভালো না? আচ্ছা, গ্রাফে কি সমস্যা হয়েছে খেয়াল করেন। গোলকের অভ্যন্তরে ফার্স্টে ইজিটা বুঝি। গোলকের অভ্যন্তরে এখানে হচ্ছে আমাদের ফাঁপা বা নিরেট পরিবাহী গোলক, ফাঁপা গোলক। ফাঁপা গোলকের অভ্যন্তরে কোনো প্রাবল্য নাই, তাইলে এই বরাবর একটা সরল রেখা চলে যাবে। যখনই পৃষ্ঠে চলে যাবে, মনে রাখবো আমরা পৃষ্ঠে প্রাবল্যের মান সর্বোচ্চ। প্রাবল্যের মান সর্বোচ্চ কোথায়, প্রাবল্যের মান সর্বোচ্চ হচ্ছে পৃষ্ঠে, পৃষ্ঠে প্রাবল্যের মান সর্বোচ্চ। আর বাকিটা এরকম কার্ভ করে নেমে গেছে। কেন কার্ভ করে নেমে গেছে, কারণ ই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ আর স্কোয়ার। ই হচ্ছে ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক, তাই এই বরাবর ঢাল দিয়ে নেমে চলে গেছে। আর এইটার ক্ষেত্রে কি হয়েছে খেয়াল করেন, এইটার ক্ষেত্রে বাকি সবকিছু কনস্ট্যান্ট। এইটার ক্ষেত্রে ইকুয়েশনটা দাঁড়ায় ই সমান সমান এম ইন্টু আর। এখানে এম হচ্ছে কনস্ট্যান্ট বা ঢাল, এম হচ্ছে কনস্ট্যান্ট বা ঢাল। তো এই কারণে এইটুকু হচ্ছে সরল রেখা, এই পয়েন্টে হচ্ছে প্রাবল্যের মান ম্যাক্সিমাম, আবার বাকিটুকুর ক্ষেত্রে ই সমানুপাতিক 1/r স্কোয়ার। তো এরকম বক্ররেখা হয়ে চলে যাবে। ঠিক আছে, স্মল আর মানে কেন্দ্র থেকে দূরত্ব, সেটা যে কোনোখানে দূরত্ব হইতে পারে। স্মল আর মানে কেন্দ্র থেকে দূরত্ব, আর ক্যাপিটাল আর মানে হচ্ছে ব্যাসার্ধ। ক্যাপিটাল আর মানে হচ্ছে ব্যাসার্ধ, লিখে দেই। স্মল আর মানে হচ্ছে, এই হোমওয়ার্ক আছে, হোমওয়ার্ক আছে, কেন্দ্র থেকে দূরত্ব। স্মল আর মানে কেন্দ্র থেকে দূরত্ব, ক্যাপিটাল আর মানে হচ্ছে ব্যাসার্ধ, রেডিয়াস। ঠিক আছে, ওকে, সামনে আগাই। এখানে সূত্রগুলো দিয়ে দেওয়া আছে, এইটুকুই বেসিক্যালি আপনার এইচএসসি তে লাগবে, এইটুকুই আপনার এইচএসসি তে লাগবে। ঠিক আছে, পৃষ্ঠের বাইরে, পৃষ্ঠের অভ্যন্তরে আর অভ্যন্তরে। কাহিনী শেষ। কয়েকটা এমসিকিউ ছিল,
এমসিকিউ করবো নাকি আমরা? 50 বাজে গেছে, আমি আর সময় না নেই। এমসিকিউ গুলা থাকুক, এমসিকিউ গুলার অ্যান্সার সহ দিয়ে দেওয়া আছে। সো এমসিকিউ গুলো একটু নিজেরা সলভ করিস, আর কয়েকটা ভালো ভালো ম্যাথ হোমওয়ার্ক দেওয়া আছে। সো এইটা থাকবে হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 1, আমি ছুটি দিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 2, হোমওয়ার্ক করবেন। আমি গতকালকে ক্লাস করাইছি, গতকালকে ক্লাসের পরে হোমওয়ার্ক দিছি, সর্বোচ্চ 4-5 জন বাচ্চা লোক হোমওয়ার্ক করছেন। মানে হোমওয়ার্ক করাটা কিন্তু আমার জন্য কিছু না, আপনি হোমওয়ার্ক করলে আমার কোনো লাভ নাই, মানে আপনার রেজাল্ট ভালো হওয়াটা হচ্ছে আমার জন্য লাভ আর কি। তো আপনি যদি রেজাল্টটা ভালো করতে চান, বাসায় প্র্যাকটিস করতে হবে। সো প্র্যাকটিসটা সবাই করেন। তো এই হচ্ছে হোমওয়ার্ক, দ্যাটস অল। আপনাকে রেগুলার চেষ্টা করতে হবে, রেগুলার, ইচ এন্ড এভরি ডে, ডে ইন ডে আউট। সাকসেস ইজ দ্য সাম অফ স্মল এফোর্টস। খুব ছোট একটা এফোর্ট, যে একদিন রাতে আপনার ঘুম পাচ্ছে, কিন্তু আপনি চিন্তা করতেছেন, আরে আমার বাবা মা এত কষ্ট করতেছে আমার জন্য, শিক্ষতে ভর্তি করাইছে, আমার নিয়ে এত খাটাখাটনি করতেছে, সবকিছু আমার জন্য করতেছে। তো জাস্ট বাবা মায়ের মুখের হাসির কথা চিন্তা করে হইলেও আপনি 2টা কোয়েশ্চেন এক্সট্রা সলভ করলেন, 2টা ম্যাথ সলভ করলেন, সেইটা আপনার জন্য অনেক ভালো, অনেক পজিটিভ। ঠিক আছে? সো রেগুলার পড়েন, মনে রাখেন এই কথাটা, সাকসেস ইজ দ্য সাম অফ স্মল এফোর্টস রিপিটেড ডে ইন এন্ড ডে আউট। দ্যাটস অল। তানজিম মোটামুটি আমার ক্লাসের পরেও আরো 5 মিনিট পড়াইছে। শেষ।